মৌলানাও পড়িছি কিছু। এরপরেতে আমার এই হাফিজানাটা মেনটেন করতে হইলে বা এমন একটা জায়গা মানে যাইতাম যে আমি কেন সুন্দরভাবে নামাজও আমরা ফার্স্ট অফ নামাজটা ফরজ আমরা পড়াও লাগবো। আব্বে ভালো করে খবর লইয়া দেখলা না মানে আজমল সুপার ফোর্টি একটা এখানে রেজাল্টও বহুত ভালো হয়। যেমন আমার আমার সিনিয়র আরই তোমার চিন্তা পা স্যার তাই নো এই সময় সায়েন্স থেকে ফার্স্ট আইসলা ফার্স্ট র্যাঙ্ক আইছিল। আমার ট্রাঙ্ক একটা গরু আছে, কিছু কিছু স্ক্র্যাপ যে দোকান আছে বাঙ্গাল লাটিন আমরা কই নরমাল ভাষায়, বাঙ্গাল লাটিনের দোকানও গিয়া করিয়া ওটা ওটা জিনিস আনিয়া আমি কইলাম আমি ওটা অ্যাপ্লাই করি আমার অ্যাকচুয়ালি মনেও ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ার বলতাম। আমার সব একটা থাকে সবসময় যে ছোটবেলা না কেউ বড় ইঞ্জিনিয়ার বলতাম, আমি সব বেশিরভাগ একটা মনে হয় না ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বলতাম, থাকে এটা নরমাল এটা আমার এরকম আছিল যে আমি আনিয়া কি করিয়া একটা 5 জোর দিয়া করিয়া একটা ড্রিল মেশিন বানাইছি। তো এই জার্নি তোমার এমন কোন মোমেন্ট আছে নি বা চ্যালেঞ্জেস কিছু মোমেন্ট আছে তোমার কিছু ফেস হইছে চ্যালেঞ্জ? মানে তা হইতাম আমি যে মানে আমার লাস্টে আমি কিছু করতে পারতাম না, মানে আমার লাস্টে আমি পুরা ফেল। আমি একবার দিছি ঠিক আছে, সেকেন্ড বার পড়েছি পুরা মধ্যে পড়েছি ঘরে আসলাম, কিন্তু আমি লাস্টে আমি ফেল হয়ে গেছি, আমি পারতাম না কিছু। আর আমার আব্বারা কইছে যে আমার বিজনেসও লাগাই না আমার মা বাবা মা তো আঞ্জা করে ধরি মানে। আর আম্মার যা খুশি আরি মানে পুরা চিৎকার করি আরি আমার ছেলে রয়ে গেছে আমার নানুরে ফুফু মানে আত্মীয় খালি খো তারা দাঁড়াও আমি রেজাল্ট করছি আমার দিকে আগে আও তারা হয়ে যায় না না তারা তোমার লগে হতো তারা উইল উইশাস তারা তোমার দোয়া করছে তোমার লাগে তুমি তারা আগে তারা হইতো তোমার লগে তো আমরা আছি সময় এখানে হওয়ার পরে আমার বাবাই আমার আঞ্জা হয়ে ধরছে মানে প্রায় মানে 5 মিনিট না খালি আমরা খান্দিছি আর মানে ওই গেছে আমার খুশির খান্দা আর মানে এরকম। এরপরে ওরকম হয়েছে যে না মাথার মাঝানো কোনো একটা হয়েছে তো খান্দি দিয়েছেন বাবা, মানে মাথার মাঝানো খান্দিতে আমার বাবা আমার তুমি হয়ে গেছে তোমার মানে এরকমই আর বহুত বেশি এই যে ফিলটা আর একটা আনন্দ মানে এটা মানে কেউ মানে কোনোদিন কিছু লইতে পারতো না। সন্তানের কোনো ছেলের যদি কোনো ছেলে মেয়ের যদি কোনো মানে নাম হয় যে বাবার যে প্রতিক্রিয়া এটার বলার কোনো ভাষা নেই। আচ্ছা আমি এটা বলি এটা কোনো ভাষা আমি খুঁজে পাইনি। আর সন্তানের কোনো ছেলের যদি কোনো ছেলে মেয়ের যদি কোনো মানে নাম হয় যে বাবার যে প্রতিক্রিয়া এটার বলার কোনো ভাষা নেই। আচ্ছা আমি এটা বলি এটা কোনো ভাষা আমি খুঁজে পাইনি। আর আমার ইচ্ছা আমি মানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে হার্টের এই ডক্টর যেটা এটাও বোনার ইচ্ছা আমার। আর আমার বাবা সবসময় কই যে তুমি যে সময় তোমার সামনে যদি গরিব কোনো একজন মানুষ হয় তারা হেল্প সবসময় নির্দ্বিধায় তুমি হেল্প করিও। আর এটা আমি খুব একজন ডক্টর আমার একজন ডক্টর নাদিম স্যার হয়ে একজন আছেন আমার এখানে, তার কাছ থেকে আমি খুব বেশি প্রভাবিত। তার কাছ থেকে আমি এটা লইছি যে মানে গরিব মানুষের হেল্প করা কিরকম করা লাগে আর একজন ডক্টর হইয়া আমি দেখছি। আর আমিও মানে ইনশাআল্লাহ আমি আমার যদি আমি গরিব মানুষের যতক্ষণ আমি পারি আমার দিক থেকে হেল্প করতাম। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন একজন তরুণের গল্পের ভেতরে যার জীবন আমাদের শেখায় পরিশ্রম, অধ্যবসায় আর বিশ্বাসের কতটা শক্তি। তিনি হাফিজ হুজাইফা লস্কর, একজন মাদ্রাসা শিক্ষার্থী যিনি একসময় 9ম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে পেয়েছিলেন মাত্র 29 নম্বর। সেই হুজাইফা আজ নিট ইউজি 2025 এর পরীক্ষায় সফল। লক্ষ লক্ষ শিক্ষার্থীর মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। একদিকে ধর্মীয় শিক্ষা, অন্যদিকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কঠিন চ্যালেঞ্জ। এই দুই পথকে এক সূত্রে বেঁধে যিনি সামনে এগিয়েছেন নিজের স্বপ্নের পথে। এটি শুধু একটি ছাত্রের সাফল্যের গল্প নয়, একটি প্রমাণ। যদি ইচ্ছা থাকে তবে কোনো কিছুই অসম্ভব নয়। চলুন শুনি হাফিজ হুজাইফা লস্করের মুখেই তার অনুপ্রেরণার গল্প। তোমাকে আমাদের বাতান ডিজিটাল পর্দায় জানাই স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই আমি তোমার থেকে জানতে চাই তোমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা তোমার স্কুলিং কোথা থেকে কি হয়েছে বা করেছো আজকে পর্যন্ত, তো সেই জার্নিটা আমরা সংক্ষিপ্তভাবে তোমার থেকে জানতে আগ্রহী। এখানে একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, যেহেতু আমরা বরাক ভ্যালি থেকে এবং বরাক ভ্যালির প্রচলিত ভাষাই হচ্ছে সিলেটি, আমাদের মাতৃভাষা। আমরা আজকের এই যে কথোপকথন করব হুজাইফা লস্করের সাথে, এই কথোপকথনে একটুখানি সংমিশ্রণ থাকবে আমাদের প্রচলিত ভাষা সিলেটি। আমার নাম হাফিজ হুজাইফা লস্কর।
অ্যাকচুয়ালি আমার জন্ম এখানে হয়েছে, আমি এখন যে মধুরবন, শিলচর মধুরবন্দে। কিন্তু এরপরে জন্মের পরে আমরা আবার এই কাটিগড়া, আমাদের পুরাতন গ্রামের বাড়ি, এখানে চলে গেছিলাম। এখানে যাওয়ার পরে আমি আমার স্কুলিং ক্লাস 2-3 পর্যন্ত এখানে আমি প্রাইমারি স্কুলে ছিলাম। এরপরে এখানে ১০ নং পাঠশালা আমার স্কুলের নাম আছিল। এখন এটা মানে চেঞ্জ হয়ে অন্য কিছু একটা নাম হয়েছে, আবিদা বেগম, বেগম আবিদা। এরপরে এখান থেকে আমি আইয়া এখানে হাজী কেরামতুল্লাহ পাঠশালায় আমি আমার পাঠশালার ইয়ে করছিলাম, পাঠশালা পড়ছি। তো পাঠশালা পড়ার পরে এই পাঠশালায় আমি আলহামদুলিল্লাহ বৃত্তিটা আমি পাইছি। এরপরে আমি আমার ইয়ার পরে আমি হাফিজানায় হাইলাকান্দি হাইলাকান্দি হযরত আমির শরীয়তের মাদ্রাসা রাঙ্গাউটিতে, আল্লামা তৈবুর রহমান রবিয়া সাহেবের মাদ্রাসা রাঙ্গাউটিতে আমি ইয়ে করছি, হিফজ করছি। আমার এক বছরের মতো সময় লাগছে। তো হিফজের পরে আমি গেলাম, এইখানে আইছি আবার মার্কাজুল উলুম সিনিয়র মাদ্রাসা বেরেঙ্গাতে আমি এখানে সিনিয়র মাদ্রাসায় আমি 5 বছরের মতো আমি পাঠদান পড়েছি। পড়ার পরে এখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত দিয়েছি। ইন্টারমিডিয়েটে আমার এখন কি হইব, আমার এটা গুড লাক না একটু লাকে একটু কম আছিল, যে মাত্র 5-6 মার্কের জন্য যে ইয়ের থেকে আমার প্লেস স্টেট র্যাঙ্ক থেকে একটু কমাইছে 5-6 মার্কের মতো। আমি স্টেটে স্ট্যান্ড করতে পারছি না। এরপরে এখান তো এরপরে ফার্স্ট ডিভিশনে ভালো মার্কে আসা সুন্দরে গেছে, ইন্টারমিডিয়েট পাস করছি। এরপরে আমি ইয়েতে টাউন হাই স্কুল, শিলচর টাউন হাই স্কুলে, একটা সরকারি স্কুল, এখানে আমি ক্লাস 9-এ একটু কম কোনো রকম উপস্থিতিটা মেনটেন করিয়া, এরপরে ক্লাস 10-এ ভালো মতে পড়িয়া এইচএসএলসি আমি দিছি। আর এইচএসএলসি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট আছিল 92%। তো আমার ইলেকট্রিক সাবজেক্টে আমার ফুল 100 মার্কস 100 আছিল, আর বাকি ভালোই আছে। এরপরে এখান থেকে আমি তখন পর্যন্ত আমি জানতাম না যে আমার এরকম নিট দিয়া কেউ ডক্টর বনতো বা কিছু আছে। কিন্তু এরপরে আমার ছোট থাকতে এমনি ইচ্ছা আছিল যে আমার এখনো আমার ঘরে একটা ট্রাঙ্ক, ছোট মোটো একটা ট্রাঙ্ক আছে, যে ট্রাঙ্কে মানে কিছু মোটর বা এরকম এরকম জিনিস রাখা আছে। যদিও এটা রাস্ট পড়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা থাকতো না আমি বড় ইঞ্জিনিয়ার বনবো বা কিরকম এরকম। কিন্তু এরপরে হাফিজ বললাম, হাফিজ পড়ার পরে মাদ্রাসা মাদ্রাসা মানে আমার এরপরে এলাম এইখানে টাউন হাই স্কুলে পড়ার পরে। তখন আমি আমার একজন আঙ্কুলে আমার সঙ্গে আঙ্কুল একজনে আমার সঙ্গে কথা হইলা যে এরকম ডক্টর বহুত ইয়ে মানে সমাজের সেবা করতে পারবো আর এইরকম, আর আমার পার্সেন্টেজ ভালো থাকায়। তাই আমি চিন্তা করলাম না, একটা মানে আমরা এখন তো নর্থ ইস্টের টপ মোস্ট, এটার কোনো অন্য কোনো এটার যে যে আমরা নর্থ ইস্টের অল ওভার নর্থ ইস্টে এখন তো কোনো কম্পিটিটরই নাই। আমার তো লাগে যে এখন এই মেডিকেলের যে আমরা রেজাল্ট হয়েছে, এটা যতটা সিট আছে আসামের হাফ সিট তো আমরা এই যে আজমান সুপার 40 ইনস্টিটিউট থেকে আইব আশা করি আর আমি এরকম। তো আমি এটা নাম শোনার পরে আমি গেছি, গিয়ে অ্যাডমিশন নিছি। অ্যাডমিশন নেওয়ার পরে আমার তো পড়া স্টার্ট হইলো এখানে আজমান সুপার 40-তে হোজাইতে। আমি এখানে পুরা হোস্টেলে আসছিলাম। এখানে যাওয়ার পরে তখন আমরা একটা কনসেশন দিছে। কনসেশন দেওয়ার পরে কি হইলো, আমার সৌভাগ্য যে আজমল ফ্যামিলির মতো আমার যে তারা গাইড, আজমল ফ্যামিলি অত আমার সুন্দর করে গাইড করিয়া যে আমরা একটা ইয়ে দিছিলা, তারা দফায় দফায় তারা ইয়ে রাখছেন, যেমন বিপিএল এর লাগি এটা আছে, কেউ যদি ভালো মার্ক আনে এতে এরকম ফিস মাফ আছে। এরকম আমার 12 এ ওঠার পরে এই সময় কি হয়েছে, আমার সৌভাগ্য মতে বহুত হাফিজ যারা আছেন, নর্মালি হাফিজ বা মৌলানা আমরা একটু পিছনে একটু নর্মালি মানুষের এটা ইয়ে থাকে যে মাইন্ডসেট থাকে না, এটা একটু ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, কিন্তু বেশিরভাগ এরকমই হয়ে যায়। তো যেসব আমি আজমল সুপারফোর্টিতে ক্লাস 12 আমার সৌভাগ্য যে যেরকম তারা আদিবাসী স্টুডেন্ট, ট্রাইবেল বা বাকি আরো এসসি এসটি মানে যারা কোটা আছে, ক্যাটাগরি আছে, যারা মানে ইকোনমিক্যালি উইক, তো তারা পুরো সবকিছু মানে ফ্রি করিয়া দেয়। তারা এটা নিয়ে খুব ভালো একটা প্রকল্প নিছে। তে সেই এইরকমই তারা ওই সময় হাফিজ প্রায় 60 জনের মতো আমার সিনিয়র যারা আসলা, তারা নিটে পরীক্ষা মানে পাস আউট হয়েছে, তারা সিলেকশন হয়েছে। এই সময় খুশি হইয়া যে আজমল আরো একটা ক্যাটাগরি স্টার্ট করছেন, তারা যে হাফিজ যারা আছেন তারা লাগে সবকিছু ফ্রি পড়াশোনা, আর হোস্টেল ফিস একটু কমে রাখবো, কিন্তু পড়াশোনা কোর্স ফিস যত আছে সবকিছু। এরপরে আমি নিট দিলাম। নিট দেওয়ার পরে আমার কোচিং এ থাকার দরুন আমার নিটের এইচএস এর এক্সামটা একটু খারাপ হয়েছে। তো
এখানে আমি ক্লাস 12-এ আমার পার্সেন্টেজ আছিল 67%। তো এরপরে আমি আমার একটা ড্রপ ইয়ারে গিয়া ফার্স্ট আমার আছে 323 আইছিল নিটে। তো পরে ড্রপ নিয়ে আমি ঘরে আই গেছিলাম। একটু অ্যাকচুয়ালি এটা একটু আমার ভুল হয়েছে যে ঘরে আইয়া যদি আমি হোস্টেলে থাকতাম তো আসা এই সময় আমার হয়ে যেত। তো ঘরে আওয়ার পরে আমার নিটে দিছি, ভালো করে পড়িয়ে দিছি। তো সেই সময় আমার মার্ক আসলো 478। তো সেকেন্ড বার যে সময় আমার হইছে না, আমার মনটা খুব খারাপ হইছে। আর আমি দেখলাম মানে আমার কমই আসলো এটাই যে আমি প্র্যাকটিস একটু কম করে করতে পারছি, মানে প্র্যাকটিস পুরা যেরকম করার এরকম করতে পারছি না, কিন্তু হ্যাঁ ক্লাস করছি বলা পুরা মন দিয়ে আমিও করছি। এরপরে আমার বাবা কইলা যা তুমি যাও কি আজমল সুপারফুটিতে, আবার তোমার এখান থেকেও তোমার হইতো, তুমি হোস্টেলের স্টুডেন্ট, হোস্টেলে গেলে তোমার পড়া হইব। তো আবার গেলাম সুপারফুটিতে। সুপারফুটি যাওয়ার পরে এখানে বহুত মানে সাপোর্ট পাইছি। এই সেম মার্ক একটু ভালো আছিল, 450 উপরে আছিল। মার্ক ভালো থাকায় আমার আরো একটু মার্ক ভালো কোনটার মার্ক ভালো? নিটে মোটামুটি এই সময় কাট অফ গেছিল আপনার 546, কিন্তু আমার এই সময় মানে 480 478 এইবার তোমার যে নিট যেটা তোমার অ্যাটেম্প্ট কত নম্বর? সাইন। 4 নম্বর। আচ্ছা, এটা মেনশন করতাম না। এক্সপিরিয়েন্স। এরপরে আমার বহুত বেশি ডিপ্রেশন আসলো, কিন্তু এখানে যাওয়ার পরে স্যার তারা কেন আমার যেমন ফার্স্টে গিয়ালে আমার একজন স্যার আসলো, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আসলো এখানে, মির্জা স্যার আর কি। তে তাই নিয়ে আমরা হোস্টেলেই থাকতাম, তো খুব ভালো করে আমরা গাইড করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই সময়ও মানে হঠাৎ করে নিট এক্সামটা একটু ইজি হয়ে গেছে। আর ইজি হওয়ার দরুন মানে মার্কটা খুব বেশি হাই কাট অফ গেছে কি, আর আমার এই সময় আসলো 541 আসলো। তে 541 আওয়ার পরে আমি তো এখন পুরা ভাঙে গেছিলাম, আর এই যে আমার কিরকম কিতা হইব, আমি তো আর কিছু না, আমার কিছু নাইও আমার এরকম। তো ওই সময় আমি আমার পরিবার থেকে যে সাপোর্ট পাইছি এটা মানে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ। খাস করে আমার বাবা যে সময় আমি তানে কথা কইতাম, এরকম বুঝাইতাম কইমু যে ওয়ার্ল্ডে আমি তো আমার আমার চোখ আমরা এখানে আইতা যে ইয়া আইতা মনোবর জামা স্যার আইতা আমরা মোটিভেট করার লাগি আইতা ইয়ে হইছে, কিন্তু আমি কইমু না মনোবর জামা স্যার না অন্য কোনো স্টুডেন্ট না ইয়া, কিন্তু আমি আমার বাবার থেকে উপরের লেভেলের কোনো মোটিভেটর আমি পাইছি না, আর আমার লাগে না পাইমু করি। সব সময় আমরা নিয়া এরকম কথাবার্তা হয়ে যাই আমি আছি যত পর্যন্ত তুমি কিচ্ছু করা লাগতো না, তুমি খালি মানুষ বনো, সব কিচ্ছুর পিছিয়ে আমি আছি। তার একটা আমার কোর্ট আসলো যে লাগে আমি সামনে পেয়েছি তোমরা যেটা করার কর্ম, কিন্তু যত সময় পর্যন্ত আমি জিন্দা আছি তোমাদের কিচ্ছু লিয়ে কিছু চিন্তা করা হতো না, তোমরা খালি ফরিয়ে যাও এরকম। আর আমার মা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে তাই ফরাত খুব বেশি ভালো আসলা। আর এই ধরুন মানে তার কথা হইলো মানে সাকসেসটা হইতো তুমি ফরাত ভালো, তোমার ফরাল আইতো তোমার মার্কটা, তাই না খুব বেশি ভাঙ্গি গেছিলাম, খুব বেশি বুঝাইছো না ইয়ে করছো। এরপরে আমি আবার সুপারটিতে আবার গেছি। আর এই যত আমার ড্রপে যত আমার ইয়ে হইছে সব সময় আমার একটা হাও দেওয়া লাগছে না। এটার লাগে আমি যেরকম কৃতজ্ঞ যে আজমল ফ্যামিলির দিকে, আজমল ফ্যামিলি যেন আমার তখন হেল্প করছেন, এটার লাগে আমি যদি আমার জিন্দগি ভর তারার লাগে তারা যেটা হইব এটার লাগে যদি আমি তারারে সবসময় আমি তারার নিশ্চয় কিছু করা লাগে যে কর্ম, এটার লাগে আমি কোনো না করতে পারতাম না। তারার লাগে খুব বেশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর সবসময় তারা হেল্প আসলা আমরা লাগে। তারপর তারা মাঝে মাঝে ভিজিট করতাম আমরা ক্যাম্পাসও। এইরকম যাওয়ার পরে লাস্ট ইয়ার এই 2025-এ নিটর আমরা প্রিপারেশন হইলো খুব ভালো করে আলহামদুলিল্লাহ হইছে। আর এখানেও আমি মাঝে মধ্যে এরকম হইতো পুরা ভাঙ্গে যেতাম যে এটা হইবো, আমার অতদিন সময় নষ্ট হয়ে গেছে, বয়সও একটু বাড়ি যার, এদিকে মাদ্রাসা পড়েছি, এদিকে মানে সবকিছু একটা মিক্সার হয়ে গেছে। কিতাব আমার হইব না কোনো সময় ভাঙ্গিয়া ফুড়ি দিতে পারে আর কোনো সময় এরকম হইতো আমি আগে বয়াত নর্মালি আরে একটু আগে বইতাম যে এমনি খান্দা হয়ে যেত যে না আমার কিতা হইলো, আমার লোক এরকম হয় এখানে, এখানে আমি ফারিয়ান না। তে ওই সময় এখানে তো মোবাইল এলাও নাই কিচ্ছু নাই, তো বাবারে আমি কল করলাম, বাবাই কল করার পরে বাবারে কইতাম যে এরকম বাবা হইতো না তুমি যে সময় তোমার এরকম লাগে কিচ্ছু করিও না, সিধা উঠিয়া গিয়া গ্লাস উজু করিও, 2 রাকাত নামাজ পড়িও, আর উপর আল্লাহর কাছে তুমি খুঁজিও যেটা লাগে ওখানে খুঁজিও, আর যতক্ষণ খান্দা লাগে যেটা লাগে ওখানে শেষ করিয়া আইয়া আবার ফরাত বুঝিও, ভাল লাগে না একটু আটা ফিটা করিয়া আইয়া বুঝিও। আর আমার আরেকটা ছোট মোটো ইয়ে আসলো যে আমি ঘুম একটু বেশি, তে ঘুমন লাগে আর ইয়ে হইতো একটু প্রবলেম হইতো, কিন্তু হ্যাঁ স্লিপ সাইকেল মেনটেন করিয়া আমি খাস করি ফার্স্টে গেলে বহুত ভালো ভালো মার্ক আইছে, মিডিলে একটু মার্ক কমে গেছিল, তো গরুর খুব বেশি মানে চিন্তিত হয়েছে কিন্তু সাপোর্ট আসলো।
এতদিন তো আমার কইছো না যে মার কত কম আর এখানে তোমার তো হইতো না এরকম হইছে না, তখন বাবা পড়াতে একটু ধ্যান দেও, কিছু কমি হইলে খো আমরা লাগে আমরা এই যে তোমার লগত মোরও ইয়ে হয়েছে বুঝাই আসলাম। লাস্ট 3 মাস আমার মনে আছে আমার যতক্ষণ পারছি আমার বেস্ট দিয়ে আমি পুরা ইয়ে করছি, আমি বলছি না আমার ইয়া তো আর ইয়া পার যে স্যার একটা হইতো ফরিয়া বহুত ইয়ে করছি মেহনত করছি যতক্ষণ আমার করার আসলো করতে পারছি। পরে আলহামদুলিল্লাহ এই নিটে নিট 2025 আমার মার্ক আইছে 547, আর এখানে এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক আছিল 13,552। আর অ্যাকচুয়ালি নিট এক্সামটা খুব বেশি কঠিন আসলো হিসাবে মার্ক কম, কিন্তু পরে আমি নিজেই মার্কটা অ্যানালাইজ করে লাস্ট ইয়ারে যে সেম র্যাঙ্কে মার্ক কত আসলে আমি দেখলাম না 677, তখন লাগলো না ঠিক আছে আমার ইয়েটা যে এরকম মতো কম কিচ্ছু না, ঠিক আছে মেহনত করাটা ঠিক আছে। এরপরে গেল আমি তো আমার এআইআর আসলো 13,558, এন্ড আমার যে এডব্লিউএস আমরা ক্যাটাগরি আছে জেনারেল এডব্লিউএস, জেনারেল এডব্লিউএস আমার এই হইলো 1472। আর এখন তো আমি আশা করি যে আমার জিএমসিএইচ গুয়াহাটি মেডিকেল কলেজ আসাম থেকে র্যাঙ্ক 1-এ আছে মেডিকেল কলেজ, আশা এখানে ওই যাব আমার মানে আসামে যে কোনো একটা মেডিকেল কলেজে আমার ওই যাব। দেখি আমি কি একটা একটা এটা কাউন্সিলিং হওয়ার পরে আমার ইচ্ছা আছে জিএমসিএইচ পড়াশোনা করার। তো হুজাইফা, তোমাকে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই। তুমি বলেছিলে যে তোমার মানে তুমি এইবার তোমার যে নিট যেটা ইউজি 2025 এই যে অ্যাটেম্পট, তা নিয়ে তোমার কত নম্বর অ্যাটেম্পট? 4 নম্বর আছে। 4th অ্যাটেম্পট। জি জি। কোন কোন ইয়ার? এই তো 22 তে আমি এইচএস দিছি, এইচএস এর সঙ্গে একটা দিছি। এইচএস এর পরে আমি এইচএস পরে আমি 23 24 মানে কনজিকিউটিভলি দিয়া গেছি। জি জি কন্টিনিউ চলে জি গেছে। জি জি। তো তোমার আগে তোমার মার্ক মানে যেটা তোমার ইমপ্রুভমেন্ট কতটুকু পেয়েছে? ইমপ্রুভমেন্ট আমার মার্ক তো কোনো সময় কমছে না। ফার্স্টে আইছে 323 আইছিল, সেকেন্ড অ্যাটেম্পটে আমার আইছে 478, থার্ড অ্যাটেম্পটে আইছে আমার 541। দুর্ভাগ্যবশত মার্ক মোটামুটি ভালোই আছিল কিন্তু হইছে না। আর এখন ফোর্থ অ্যাটেম্পটে আমার আইছে আলহামদুলিল্লাহ 547। 547 হইলে মানে র্যাঙ্কটা ভালো আছে, একটু বহুত ভালো আছে। তো আগে বিগত দিনে তুমি যেটা তোমার অ্যাটেম্পট ছিল, যেটা তুমি নিট দিছো, ওইটা তোমার মানে নিজের থেকে কোনো মানে ফ্যাক্ট কিটা আছে প্রবলেম মানে মার্ক কম পাওয়ার মানে কমিটা গিয়েছে। আমি একটা জিনিস মনে করি যে আমরা আমি ছোট থেকে যে একটা ইয়ে উঠে আইছি, ছোট থেকে ইন দ্য সেন্স আমি ক্লাস 10 পরে আমার ক্লাস 10 এ রেজাল্ট আলহামদুলিল্লাহ বহুত ভালো আসছিল, 92% আইছে, এতে আমি খুব খুশি। কিন্তু এর আগে একটা যে 3 মাসের একটা টেস্ট মানে আমরা কই প্রি টেস্টের পরে যেটা সময় থাকে খুব বেশি আমি আমার মানে আমার জানা মতো আমি সবচেয়ে বেস্ট মানে আমার যেটা দিছিলাম পড়ার লাগে এটা এই সময় পড়িছি। কোন ক্লাসের টেস্ট? এটা মানে ক্লাস 10 এর। আচ্ছা। হ্যাঁ, তো এরপরে তো এইচএসএ গেলাম, এইচএসএ গিয়ে এখানে ইন্টিগ্রেটেড আসলো মানে 11 12 আর প্লাস তো আপনার কোচিং। তো এখানে আমার ফার্স্ট অ্যাটেম্পটে আমার খুবই ওটা আসলো যে আমি মনে করি আমি মানে টেস্ট দেওয়ার পরে এক্সামের পরে আমরা আসলাম হোস্টেলের ছাত্র, কিন্তু আমি পিজিতে মানে গেছিলাম কি গরম একটু মানে জোর করে হয়েছে না পিজিতে যাই গিয়ে আমার ব্যাকলগ আছে এরকম এরকম, পিজিতে যাওয়া একটু মানে ডিস্ট্রাকশন আই যায়, মোবাইল লগে থাকলে একটু ইয়ে হয়ে যায় মানে একটু প্র্যাকটিসে কম হয়েছে। হ্যাঁ আমি সোর্স পাইছি, সোর্স ইউটিলাইজ করছি, কিন্তু প্র্যাকটিসে গিয়ে একটু আর ইয়ে হয়ে যায়, কারণ এটা ভিডিও লম্বা লম্বা ভিডিও থাকে কমপ্লিট করি আবার প্র্যাকটিস করা আবার ম্যাটেরিয়াল সবকিছু মেনটেন করা একটু মানে টাফ হয়ে যায়, মানে একটা এজ এ হোস্টেল স্টুডেন্ট হোস্টেলার হিসাবে একটু টাফ হয়ে যায় আর এটা আমার মতামত মনে এইরকম। আর সেকেন্ড অ্যাটেম্পটও এটা সেকেন্ড অ্যাটেম্পটও আমি তো ঘরেই আসলাম, খুব বেশি পড়িছি নো ডাউট, খুব বেশি ইয়ে করছি, কিন্তু এটা একই সেম রিজন মানে আর অনলাইনে ক্লাস করছিলাম, অনলাইনে ক্লাস করিয়া এটা ক্লাস শেষ হইছে আপনার মানে সেশন শেষ হইতে হইতে মানে এরপরে আমরা অনলি 30 ডেজের মতো পাইছিলাম, রিভিশনটা ভালো করে দিতে পারছি না, ক্লাস নোটস সবকিছু বহুত ভাবে পড়ছি, আর ক্লাসটা একটু লম্বা হওয়ার ধরুন আর এটা পুরা করতে পারছি না। আর এরপরও সেশনে তো আমি বহুত মেহনত করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ইয়েটা মার্কে ইনফ্লেমেশন খুব বেশি আই গেছে, হঠাৎ করে মার্ক বাড়ি গেছে 600 উপরে কাট গেছে, যেটা আসামে কোনোদিন হইছেও না। আমরা মনে করছিলাম 550 যাইবো বা 540 এরকম যাইবো, কিন্তু হঠাৎ হয়ে গেছে কি 500-600 উপরে, আনএক্সপেক্টেড কোনো এক্সপেকটেশন আসলে না যে এরকম হঠাৎ বাড়ি গেছে। এরপর এটা তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পড়েছি আমার এটাতে আমি কইম আমার পড়ার কোনো কমি রাখছি না, একটু ঘুমে একটু অসুবিধা করছে, কিন্তু বাকি পড়াতে আমার পুরা যে সময় পড়ার যত সময় আসলো পড়ার সময়টা আমি ইউটিলাইজ করছি। তো আমি একটু তোমার ব্যাকওয়ার্ড হতে চাই যে তোমার এইচএসএলসি তোমার
কোন ইয়ার ছিল এবং ইলেকটিভ সাবজেক্ট কি ছিল? তুমি একটা কথা বলেছিলে যে তোমার জি। ইলেকটিভ সাবজেক্টে মার্ক বেশি ছিল না, কি ছিল? 100 আছে। হ্যাঁ। ইলেকটিভ সাবজেক্ট তো আমার এইচএসএলসি তে আমার আমার 2020 তে দিছি আমি এইচএসএলসি। এইচএসএলসি তে আমার আছিল ইলেকটিভ সাবজেক্ট অ্যারাবিক আছে। আচ্ছা। বাকি সায়েন্সেও 94 আইছে, ম্যাথসে 93 আইছে। ভালোই আছিল, মানে বেঙ্গলি আর সোশ্যাল স্টাডিতে আমার কম আইছে, এটার লাগি আনালি পার্সেন্ট আরো একটু বেশি যাইতো, 86 পাইছি দুটোটাত। এটার লাগি আমার মনে আছে যে সোশ্যাল স্টাডিতে আমি মিডিয়াম মিডিয়াম কি ছিল? মিডিয়াম বেঙ্গলি, আমার বেঙ্গলি মিডিয়াম থেকে আমি আইছি। আচ্ছা, এইচএস সাবজেক্ট কি কি ছিল? এইচএসএ সাবজেক্ট আমার তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিসিএমবি আছে, পিসিবি আছে। আর ম্যাথস মানে আমার ফোর্থ সাবজেক্ট আছে, কিন্তু আমি আর এটাই করছি না। আর বাকি তো ইংলিশ আর অল্টারনেটিভ ইংলিশ আছে। আর আমার মানে একটা মানে একটু অসুবিধা হয়েছে না যে বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে যাওয়া ইয়ে হয়েছে। আমি যেহেতু মানে মধুবন্ধে আমি লালিত পালিত হয়েছি, এখানে আমরা যেহেতু আমি কোচিং করছি, তে আমার সবসময় উঠা বহা বা আমার লগর যারা আসলা তো ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের লগে আমার ইয়ে আছে, কেন গিয়ে আমার এই প্রবলেমটা ফেস করতে লাগছে না, সুন্দর হয়ে গেছে। তো আমি জানতে চাই যে তুমি বরাকভ্যালির ছাত্র, বরাকভ্যালিতে তোমার পড়াশোনা হয়েছে আপ টু 10, জি জি। তারপরে তুমি আজমল সুপার 40 চুজ করেছো, তো এখানে কারণটা কি? কারণ এক নম্বর হইলো তো, এখন বর্তমানে যদি আমরা দেখি তে বহুত কিছু কোচিং ইনস্টিটিউট কুলজের মানে বরাকভ্যালিতে, যেমন আজমল সুপারফোর্টির একটা ব্রাঞ্চ আইছে, হুম। এখানে বদরপুরে আছে। হুম। আর আগে আসলো পটেনশিয়াল কনসেপ্ট প্লাস আকাশের ইয়ে, কিন্তু আমার বাবায় দেখলা মানে বাবা আগে তারা তো মোটামুটি এই সোশিয়ালি সব জানা আছে, কিরকম হুম। কোন দিকে খবর রাখুন, আমরা আগে বাড়িয়ে দিতাম হিসাবে কই দিলে ভালো হইব কই না। তে তাই এটা মানে ইয়ে হল্লা যে এজ আমি একজন হাফিজ, হুম। মৌলানাও পড়িছি কিছু, এরপরে তে আমার এই হাফিজানাটা মেনটেন করতে হইলে বা এমন এক জায়গায় মানে যাইতাম যে আমি কেন সুন্দরভাবে নামাজও আমরা ফার্স্ট অফ নামাজটা ফরজ আমরা লাগবে মানে পড়াও লাগবো। তে আব্বে ভালো করে খবর লইয়া দেখলা না, মানে আজমল সুপার 40 একটা ইয়ে, এখানে রেজাল্টও বহুত ভালো হয়, যেমন আমার আমার সিনিয়রই অমর সিং তাপা স্যার, তাই নো এই সময় সায়েন্স থেকে ফার্স্ট আইসলা, ইয়ে ফার্স্ট র্যাঙ্ক আইছিল এইচএসএ। আর এরপরে খবর লইয়া দেখলা না এখানে সব মানে কোন ধর্মাবলম্বী সব আছেন, কিন্তু এখানে সব নিজে মানে পুরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে নিজের যে কালচার আছে, নিজের ইয়ে আছে, পুরা ইয়ে করিয়া নামাজ পড়িতে পারবো, কেউ পূজা করতে পারবো। এরপরে যে এইখানের ভিতরের কালচারটা, হুম। যে একটা হইলো যেমন বয়েজ গার্লস আলাদা আলাদা আছেন, ডিস্ট্রাকশনটা বেশ আইলো না আচ্ছা। এটা। আর এই সবকিছু দেখি আরই আমার দিছিলা দেওয়ার পরে আমি এন্ট্রান্স এক্সাম দিছি, এন্ট্রান্স এক্সাম দেওয়ার বাদে যেতে গিয়া এডিশন লইছি। সবচেয়ে বড় কথা হইলো এখানে আর ওতে মোবাইল মানে মোবাইল ফ্রি জোন। আর আমার বাবার এই কথা হইলো তুমি পড়ার সময় তোমার হাতে মোবাইল থাকতো না, মোবাইল হাতে হইলে একটা উল্টাপাল্টা আইবো, এটা তার মতে আরই। তাই হলে যে তুমি কেন গেলে মোবাইল থাকতো না, মোবাইলে কোনো ইয়ে নাই, তুমি যাও এখানে। আর এক্সাম দিয়াও আমার মার্ক মোটামুটি একটা ভালো আছিল, আমি গেছি খেয়ালে। আর এখানে এইরকম সব বহুত আমরা লগে বহুত র্যাঙ্কার স্টুডেন্ট আসলা, এইচএসএলসির 2-3 জন র্যাঙ্কারও আসলা, এরপরে হাই মাদ্রাসার র্যাঙ্কার 1-2-3 র্যাঙ্ক 1-3 আমার মনে আছে আমার র্যাঙ্ক এরকম আছিল। আর একটা কম্পিটিটিভ যে ভাইব এইতো আর কম্পিটিশন হলে মানে যেন দেখায় সব পড়িতরা পড়া, এই যে একটা মানে মাহল আসলো, এটার লাগি আর প্রিফার করছেন আমার বাবা। কারণ আমার মনে আছে আমি এক্সাম দেওয়ার আগে মানে এখানে যাওয়ার আগে সুপারফিটে যাওয়ার আগে আমার বাবাই গিয়া, আমি যাওয়ার আগে এখানে এখন আমার একজন দাদা সিনিয়র, তাই শাহিন আহমদ তালুকদার হয়ে নাম, হ্যাঁ, তাই বাঙ্গাল তাই এখন জিএমসিএস থেকে তাই ইন্টার্নশিপ করটা, তান কেন গেছেন গিয়া তার কাছ থেকে খবর লইছেন যে এরকম কিরকম পড়া হয় কিতা হয়, আইয়া আমার কইছেন সবকিছু মানে এজ ইট ইজ ওরকম ওরকম তুমি তোমার সবকিছু সুন্দরভাবে পড়া। আর সবচেয়ে ভালো সেলফ স্টাডি প্লাস মোবাইল নাই, এটা দেখিয়া তাই আমার এখানে এডমিশন করাইছিল। কিন্তু সাধারণত যেটা বোঝা যায় আজমল সুপার 40 মানে নামটা হিসাবে বোঝা যায় মানে ওটা কিছু একটা মানে মানে রিলিজিয়াস মানে ওয়ান সাইডের হইতে পারে, অ্যাকচুয়ালি ভিতরে কিরকম কেটে না, এরকম এটা একটা মিথ, হ্যাঁ। এটা বিলকুল একটা মিথ, এরকম কিছু মানে না। অনেকে জানে না কিন্তু সুপার হ্যাঁ, আজমল মানে আজমল সুপার 40 মানে বোঝা যায় একটা মানে ওয়ান সাইডে, ঠিক আছে। তাই একজন মৌলানা হিসাবে যে ভিতরে মাদ্রাসার মতো থাকা এরকম কিছু না। হ্যাঁ, আমি হাফিজ হিসাবে আমি আমার আমার লিবাসটা আমি মেনটেন করছি, কিন্তু আমার ক্লাস হইতে সময় যদি আমি তোমার ড্রেস পাঞ্জাবি বানিয়ে দিতাম, আমার টি শার্ট থাকলে আমার টি শার্ট আসলে সুপার 40 টি শার্ট লাগাইয়া গেছি। আর সবচেয়ে বড় আমি নিজে দেখছি আমার লগে অন্য ধর্মাবলম্বীর স্টুডেন্ট আছে, এসসি মানে আমার ট্রাইবাল স্টুডেন্ট বেশিরভাগ খ্রিস্টান থাকে বা ইয়ে তখন তারা তো বহুত স্টুডেন্ট আছেন। এখন কোন হোস্টেল আছে পুরো হোস্টেলে 60% স্টুডেন্ট এরকম ট্রাইবাল স্টুডেন্ট আছেন,
তারা তো অন্য ধর্মেরও, কিন্তু ওই যে ইসলাম ধর্মের আলাদাভাবে প্রচার করা বা মাদ্রাসা মতো এরকম কিছু না। হ্যাঁ, সবার লাগি ইন্ডিপেন্ডেন্টলি সবার কোনো ইয়ে নাই যে তুমি এরকম এটা করতে পারতে না। আমি নিজে দেখা মতো আমার মনে আছে যে এখন আমার একজন আমার মানে ক্লাসমেট গণেশ হুম। ভাস্কর হুম। হয়ে একজন, তাই এখন মেডিকেলে আসল, অন্য মেডিকেলে। তাই আমার মনে আছে দেখছি তার রুমে আমরা সবসময় আমরা একটা ফ্রেন্ডশিপ ভালো আছে। এই মানে পূজা করার লাগি তার একটা টেবিল আছিল, টেবিলে তার পূজার খরচ সামান সবকিছু আছিল। বা আমরা প্রেয়ার হল নামাজের লাগে একটা প্রেয়ার হল রাখা, মানে নামাজে এখানে গিয়ে নামাজ পড়তাম। জাস্ট নাম, জাস্ট নাম আর Institution নাম। ইনস্টিটিউশন নাম, কারণ তার আজমল আলী তার বাবার নাম আচ্ছা। তার নামে আর এতে তার মানে মার নামেও মরিয়ম, আই থিঙ্ক কলেজ আছে। তার নামে বহুত কলেজ আছে, মানে বেশিরভাগ কলেজ তারা মা বাবার নামে আর ইভেন তার মরিয়মনগর হইয়া একটা মরিয়ম বস্তি না মরিয়মনগর হইয়া এটা পুরা গাঁও বনি গেছে এখন এই সাইডে আর যাই। হাফিজ হুসাইফা লস্কর। জি। তো তুমি যে মাদ্রাসা পড়াশোনা করছো, তো সাধারণত দেখা যায় আমরা পত্রপত্রিকায় অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু দেখা যায়, নিউজ পাইয়া থাকি, ঠিক আছে? হয়তো তুমি এটা অবগত আছো, ঠিক আছে? মাদ্রাসা পড়াশোনা নিয়ে, ঠিক আছে? মাদ্রাসা অ্যাকচুয়ালি কিতা করা হয়, ঠিক আছে? একচুয়ালি কিতা পড়াশোনা করানি হয়, মাদ্রাসা কিতা শিখানি হয়, ঠিক আছে? তো আর একটা প্রশ্ন হয়েছে গিয়া, মাদ্রাসা পড়াশোনার সময় তোমার মনে আইসিনি যে আমি মেডিকেল লাইনে পড়াশোনা করবো বা আমি ফিউচারে নিট এক্সাম দিব, এই ধরনের কিছু তোমার ছোটবেলা থেকে মনে হয় তোমার কিছু আছে? আপনার দুইটা জিনিস, মানে হইলো মাদ্রাসার ভিতরে কি তা হয়, দেখো, এটা হইতে পারে মানে একটা এটা ইয়ে হয়ে গেছে যে মিসকনসেপশন না, এটা ভিতরে অন্য কিছু হয় এরকম, এগুলা অ্যাকচুয়ালি কিছু আমার মতে। আমি আমি যেখানে পড়েছি আমরা এখানে মাদ্রাসায় একসময় তো হাফিজানা করছি, হাফিজানা তো 1 বছর সময় আসলাম এখানেও, কিন্তু তো অনলি হাফিজানা কোরআন শরীফ মুখস্থ করা এটা আসলো। এই সময় আমরা সঙ্গে প্রত্যেক শুক্রবারে আমরা রশিদ স্যার হয়ে একজন স্যার আইতে পারি ইংলিশের, তাই আমরা গ্রামার পড়াইতা, ইংলিশের গ্রামার পড়াইতা এরকম। জাস্ট গ্রামার ইংলিশ একটু আমরা ঠিক করলাম এরকম। আমি বেশ দিন আসলাম না, 1 বছর আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো হয়ে গেছে। পরে আবার পরে সিনিয়র মাদ্রাসা, আমার কাজল সিনিয়র মাদ্রাসা, এখান থেকে পড়েছি যে সময়। এখানেও আছে কি সিনিয়র মাদ্রাসা, সিনিয়র এখন তো মাদ্রাসা উঠে গেছে এখন হাই স্কুল, কিন্তু সিনিয়র মাদ্রাসা কি আছে যে আপনার ইসলামিক আধ্যাত্মিক যেটা শিক্ষা আছে এটার সঙ্গে আপনার নর্মাল জেনারেল ইংলিশ, সায়েন্স আর বেঙ্গলি আর সোশ্যাল স্টাডিজও আছে, এইরকম ম্যাথসও আছিল। এটার লগে টোটাল আমার 12টা সাবজেক্ট আসলো। হ্যাঁ, 12টা। আমি যখন ইন্টারমিডিয়েট দিছি আমার 13টা সাবজেক্ট আছে। এখন একটু সাবজেক্ট কমছে বোধহয়, এখন তো আর আমরা যে সময় পাস আউট হয়েছি এরপরে মাদ্রাসা উঠে গেছে। তে আমি দেখি যে না ভিতরে পুরা আমরা আধ্যাত্মিক যেটা ইসলামে যেটা কিরকম কিতা করতে হয়, নামাজ সাপোজ আমরা নামাজ কিরকম পড়িতাম, বা সাপোজ আমরা আমার কেউ আমার আত্মীয় মারা গেল, তার মারা যাওয়ার পরে তার যে সম্পত্তি আছে এটা ফারাইজ করি আমরা, এইটা কিরকম বর্ণনা করা হইতো। এরপরে কেউ মারা গেলে তার গোসল কিরকম দেওয়া হইতো। এরপরে সবকিছু আর যেমন ইসলামিক যত ইয়ে আছে, রিচুয়ালস আছে বা মানে ইসলামিক ল, মানে যত কিছু আছে এটা শিখানি হয় আর এটাই। আর সঙ্গে জেনারেল শিক্ষা শিক্ষিত করা হয়। আমরা স্যার হল, বিএসসি স্যার হল, ভালো ভালো টিচার হল আসলাম আমরা সময় এখানে। আমি তো পড়েছি মরকাজুল হোসেন মাদ্রাসা বেরেঙ্গা, এখানে আমার ডক্টর হবিবুল্লাহ স্যার মধুরবন্ধের ইয়ে এখানে স্টার্ট হয়েছিল, তাই না মৌলানা আর এর সঙ্গে এখন ইয়েতে আছেন আসাম ইউনিভার্সিটিতে অধ্যাপক আসলাম। আর আপনি মানে আমার কেন মন অ্যাকচুয়ালি আমি যে সময় মাদ্রাসায় আসলাম ওই সময় আমার মনে আছে যে 2017-এ সিপিএস সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুর, আপনার মাহবুব আলম স্যারের এখানে একটা উইন্টার কার্নিভাল হয়ে একটা ইয়ে হয়েছিল, বহুত বড় করে হয় প্রত্যেক বছর। লাস্ট ইয়ার দেখছি এটা ট্রেন্ড আই গেছে, এটা ট্রেন্ড আই গেছে প্রত্যেক বছর। লাস্ট এই বছর দেখছি যে আপনার হইছে ইয়ে লাস্ট ইয়ার একটা খুব বহুত বড় করে করছেন, দেখছি আমি কিন্তু যাওয়ার ইয়ে না। এই সময় আমার হঠাৎ আমার ইচ্ছা হইলো, আর আমি কি করতাম মানে যে আগে হয়েছি আমার ট্রাঙ্ক একটা গরু আছে, কিছু কিছু স্ক্র্যাপ যে দোকান আছে বাঙ্গাল লাটিন আমরা কই নর্মাল ভাষায়, বাঙ্গাল লাটিনের দোকানও গিয়া ইয়ে করিয়া ও ওটা ওটা জিনিস আনিয়া আমি কইলাম আমি ওটা অ্যাপ্লাই করি আমার অ্যাকচুয়ালি মনে হয় ইচ্ছা যে আমি ইঞ্জিনিয়ার বনতাম। আমার সব ইয়ে একটা থাকে সবসময় যে ছোটবেলা না কেউ বড় ইঞ্জিনিয়ার বনতাম, আমি সব বেশিরভাগ একটা মনে হয় না ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট বনতাম, থাকে এটা নর্মাল একটা আমার এরকম আছিল। আমি আনিয়া কি করিয়া একটা 5 জোর দিয়া ইয়ে করিয়া একটা ড্রিল মেশিন বানাইছি, বানাইয়া আর্ট সরি সায়েন্স এক্সিবিশন উইন্টার কার্নিভালে বহুত কিছু হয়েছিল, এখানে কুইজ হয়েছে বহুত, এখানে গেছি গিয়া আমি এখানে গিয়া প্রেজেন্ট হয়েছি হইয়া আমি এখানে স্যার আইসো, স্যার আমারটা দেখিয়া অনেক বড় বড় স্কুল থেকে আইসো, কিন্তু আমি গেছি জাস্ট আমার মাদ্রাসার আইডিটা লইয়া গেছি, লইয়া গিয়া তারা আমার লগে মাতিলাম, তারপরে আমি কইলাম এরকম আমি ইয়ে করছি যে আমার এটা বানাইছি, মানে এটার মানে ওয়ার্কটা কিরকম ওয়ার্কিংটা সব হয়েছি,
হওয়ার পরে তার খুব বেশি আমার প্রেজ করিয়া এই সময় আমার মনে আছে যে আমার একটা স্পেশাল ভাবে প্রাইজ দিয়েছেন আমার 1000 টাকার 1000 রুপিসর প্রাইজ দিয়েছেন। ওইরকমই আর কি। কোন year এটা? এটা 2017 এর কথা। আচ্ছা, তখন তুমি কোন ক্লাসে? আমি মাদ্রাসায় আসলাম থার্ড ইয়ারে। আচ্ছা, মাদ্রাসায় থার্ড ইয়ার মানে third year ইকুইভ্যালেন্ট জেনারেল এডুকেশন। জেনারেল এডুকেশন 8 আচ্ছা। 8 তোরা যাইবো আর কি। তো এইরকম আর কি। তখন থেকে মনে হয় না কিছু একটা আছিল? আমার আসল যে না আমি বড় হইয়া মানে ডক্টর তো ওই সময় আবার আইছে না, মানে না আমি সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এরকম মানে একটা ছোট বাচ্চা যেরকম থাকে আমি না সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার কিছু একটা বলতাম, আর কিছু একটা ইনোভেট করতাম, ইনোভেশন মানে চিন্তা। মানে এই যে সায়েন্টিস্টের যেটা কথা, জি, এই জি। যে একটা মানে মাইন্ডসেট, জি। এই সায়েন্টিস্ট তোমার মাইন্ডসেটটা কই থেকে গেছে? আমার দেখুন অ্যাকচুয়ালি আমরা যে ফ্যামিলিতেই বিলং করি, আচ্ছা, আমার দাদা আমার দাদা আলহামদুলিল্লাহ বহুত বিজনেসম্যান, বহুত বড় বিজনেসম্যান আসলা আর হুম। তার মৌলানাও খুব আচ্ছা। দাতা আসলা। আর আমার দাদার ভাই চিফ ইঞ্জিনিয়ার হইয়া মানে তার ইন্তেকাল হয়েছে, মানে মারা গেছে ইয়ার আপনার পিএইচডি চিফ ইঞ্জিনিয়ার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বাহাউদ্দিন লস্কর। আচ্ছা, তো আমার দাদার নাম মৌলানা জহিরুদ্দিন লস্কর আসলা। আচ্ছা, তে তার তিনজন ছেলে, তার থেকে আমি খুব বেশি মানে প্রভাবিত হয়েছি আর কি। আচ্ছা, তারা থেকে আমি মানে খুব মোটিভেশন নিয়েছি। তারা একজন মানে ইঞ্জিনিয়ার, মানে তো আপনারা যে সময় তারা ওই সময় 19 বহুত আগে আর কি, আমার জন্মের আগে বুঝছি, তারা বুঝছি, বুঝছি। তারা এই সময় মানে স্টেট র্যাঙ্কার আসলা এরকম বালা আর এখন তারা ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট আছেন, সায়েন্টিস্ট বর্তমানে আছেন সায়েন্টিস্ট, তাই না? ডক্টর জুনায়েদ নাম আঙ্কুলের, তাই আরেকজন তো ডক্টর আরেকজন উবাইদ আঙ্কুল হয়ে নাম আমার, মানে তার বর্তমানে বর্তমানে তাই একজন উবাইদ আঙ্কুল যে তাই তো বেঙ্গালুরু আছেন, আর আপনার ডক্টর জুনায়েদ তাই মানে বর্তমানে চেন্নাই এসআরএম এ মানে এসআরএম এ তাই জার্মানি তো আসলা, আর বহুত বাইরে কান্ট্রি আসলা, এখন বর্তমানে আর ইন্ডিয়াতে এসআরএম এ সিনিয়র সায়েন্টিস্ট হিসাবে। তাই আমার মানে আমার বাবার কাছ থেকে আমি শুনছি, মানে আমার দাদা মানে যদিও তার চিফ ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু একসময় তারা যে সময় বহুত কষ্ট করছে, মানে দাদি তার রোল বহুত বেশি ভালো রোল প্লে করছে, তারা প্রাণীর লাগে বহুত কিছু। তারা কাছ থেকে বাবা সবসময় কইতা দেখো তারা লাইন বনো, তারা বলছে না। আর আমি সায়েন্টিস্ট মানে ওখানে মনে হয় তাদের কিছু বানানে ওয়ালা আছে, মানে এটা এখন তো বুঝছি না, রিসার্চ করো তারা বা কিছু বানাই নইও, কিন্তু ছোট আসলে মনে হয় তাদের না সায়েন্টিস্ট মানে কিছু বানাইতা, কেউ কিছু বানাইবো, মানে আমি মনে হচ্ছে আমিও কিছু বানাইবো, আমার মনে আছে কিছু একটা গাড়ি বানাইতে আমি বানাইতাম, আমার গরো আমার আছে টানটা পুরো একবারে জঙ্গা লাগাই হারি, তা তো আর লাস্ট 5-6 বছর থেকে দেখা নাই। এরপরে ওখান থেকে মোটিভেশন নিছি যে না সায়েন্টিস্টটার আমার এটা মাথাতে আইছে। তো সায়েন্টিস্ট না বর্তমানে ডক্টর। জি ইনশাআল্লাহ ডক্টর বলতাম, এখন তো ইন্টারেস্ট আছে। নিশ্চয় নেট ক্র্যাক মানে এটা আশা রাখা যায়। জি জি। তো তোমার মোটামুটি তুমি যে পড়াশোনা করছো বর্তমানে যে নিটের লাগে, তো কতটুকু কিতা করছো, মানে টাইমিংটা যদি কোয়া যায় এক্স্যাক্টলি, একটা রুটিন স্বাভাবিক একটা থাকে পড়াশোনা। দেখুন আমি মানে ওরকম স্টুডেন্ট যে এগুলা না যে সবসময় খালি পড়াশোনা এক্সুয়াল হইলে আচ্ছা, ফ্র্যাঙ্কলি শিওর যে খালি পড়াশোনা এরকম না। মানে আমার কথা হইলো তুমি মস্ত থাকো, তুমি মানে তোমার লাইফটা ডাল নাও, তোমার জয়ফুল থেকে তোমার যেটা তোমার মনের আছে এটা পুরা করে, মানে পড়ার টাইমে যতক্ষণ পড়া লাগে পুরো ফোকাস সহিত পড়ো। আর কিন্তু যে সময় সাপোজ খেলার সময় আছে সবসময় খালি পড়া এরকম না। তেমন খেলা আমি ক্রিকেটে খুব বেশি রাখি আর ইচ্ছা, ফোকাস ক্রিকেট খেলাই আমি ইভেন বহুত মানে এটার পিছনে বহুত আছে, আমি বহুত বেশি করো। আমার বাবা একটু মানে একটু স্ট্রিক্ট এই জিনিসটা, তার মতো একটু বড়, কিন্তু মানে বহুত বেশি বাবার শাসন পাইছি আর এটার লাগি। কিন্তু হ্যাঁ মানে ক্রিকেটে আমার খুব বেশি আগ্রহী আছে, আমার ইচ্ছাও আছে যে না কোনোদিন আমি যে কোনো ইনস্টিটিউটে যাই, ইনস্টিটিউটে খেলাইতাম ক্রিকেট, এরকমই আমার ইচ্ছা থাকে। ক্রিকেট খুব বেশি খেলাইতাম। আজমান সুপারপার্টিতে কি হয় মানে এখানে ঠিক আছে বহুত কিন্তু পড়ার বিষয়ে একটু বেশি থাকে। যেমন আমরা হয় আসর টাইম মানে বিকালবেলা আর একটু খেলাধুলা বা আটা ফেরার লাগে একটু সময় দেওয়া হয়। কিন্তু আমার মনে আছে 11-12 যে সময় আসলাম, মানে আমরা ওরকম আসলাম আর সুপারমার্কেটে যেটা বাউন্ডারি আছে, মানে ওই যখন মানে এখানে সাকসেসর একটা আমরা যে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাইরে এই সময় কিন্তু একটা কন্ট্রোভার্সি আসলো, কিছু একটা আসলো আর আমরা বাইরে। কিন্তু আমার পুরা মনে আছে আমি সপ্তাহে একবার করে কল করতে পারতাম 11-12 কথা কইয়া ড্রপ ইয়ারে একটু মোটামুটি আমরা একটু লুজ পাইতাম আর মোটামুটি গরো যে সময় ইচ্ছা কন্ট্যাক্ট করা যেত স্যার তার কথা হয়। কিন্তু 11-12 একটু ছোট আসলাম হিসাবে, কিন্তু ওলা আসলো যে বাইরে কিতা চলে, গেটের বাইরে কিতা আছে, এক্সাক্ট গেটের বাইরে কিতা আছে ওটা আমি জানি না, বিলকুল জানি না। মানে আমার আব্বু এখন আমার কি কিতা হয়েছে আমার ফোন করে, আমি তো জানি না এটা কিতা হয়েছে। আমি বললাম তুমি খেয়ালে থাকিও না, আমরা তো বারণীয় নাই, সপ্তাহে 7 দিন বার হইতাম আমরা এই সময়। এখন রোল মেবি চেঞ্জ হইতে পারে, কিন্তু 11-12 লাগে আমি 11-12 আছে আমরা এরকম হইতো যে 7 জনের একটা গ্রুপ ও বাড়াইতে পারবে তার সপ্তাহে 1 দিন।
এরকম আর পড়া মানে এক্সেলেন্স বারণে মানে মার্কেটিং না মার্কেটিং না ঘোরাফেরা ঘোরাফেরা কিনা সপ্তাহে একবার বাড়িতে পারবে তোমার যেটা জরুরি সামান আছে একটা টাইম আছে এই টাইমে আর ও 7 জনের একটা লিস্ট আছে এই লিস্টে নাম লিখিয়া এরকম দিতে হবে এরকম এটাই আসলো মানে সুপারবটি তারি আর সেলফ স্টাডি বা ইয়ের লাগি না না আমার প্রশ্ন আছে তুমি পড়াশোনা কতটুকু কিতা করছো মানে যে প্রিপারেশন জি জি time maintain. এই তো যে আমার যে স্টাডি আওয়ার আসলো তে আমি অ্যাকচুয়ালি ইয়ে নাইট ওল মানে আচ্ছা, রাত্রে whole night. নাইট ওল মানে রাত্রে আমি আমার সজাগ থাকি মানে সকালে আমার কিতার লাগি মানে পড়া হয় না এটার লাগি আমার বহুত বেশি মানে কষ্ট ইয়ে করাল আছে কারণ আমরা ফার্স্টে যে সময় আসলাম 11-12 তো এখানে সুপারবটির ইয়ে আসলো নিয়ম রুল আসলো যে সকালে পড়া আসলো স্টাডি মর্নিং স্টাডি আর এখন মানে আমরা যে সময় 12 যাওয়ার পরে থেকে মানে এটা মানে একটু বদলিয়া হয়ে গেছে মানে আপনার মর্নিং না লেট নাইট স্টাডি তারা এলাকা করছে এলাকা করার মধ্যে আমার একটু সুবিধা হয়েছে আমার কথা হইলো আরে যদি মর্নিং আমি রাত্রে পড়িতাম বেশিরভাগ রাতে আমি বড় যে সময় পড়িছি আমি রাত্রে পড়িতাম রাত্রে পড়াটা আমি প্রেফার করতাম মোটামুটি এরকম কোনো যেন আবার ইয়ে করিয়া ঘন্টা যেন ফিক্স করি আমি এরকম পড়িতাম 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা এরকম ফ্রেঙ্কলি বলে এরকম হইছে না কিন্তু আমি যতক্ষণ আমার বেস্ট দিয়া পড়িবার ইয়ে হইছে ফার্সি আমি পড়িছি আর কোনো সময় ঘুমো একটু ইয়ে হইতো ঘুমো আমার একটু প্রবলেম করতো যে আমি জেলা পারি নিজের সুবিধা মতে আমার স্লিপ সাইকেলটা মেনটেন করিয়া আমি পড়িছি আর ওটাও মানে কিন্তু হ্যাঁ আমার ফিজিক্সে একটু যখন আমার মনে আছে ফার্স্ট অ্যাটেম্পটে নিট দিছিলাম ফিজিক্সে মাত্র মোটামুটি পার ডে জি জি পার ডে না তোমার পার নাইট আচ্ছা তোমার হিসাবে জি 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 তার মানে নাইট বলতে কত ঘন্টা তুমি অ্যাপ্রক্স এটা তো এমনি তো সুপারবটির নিয়ম হিসেবে যখন আমরা সেলফ স্টাডি আওয়ার হইলেও বেল বাজবো সেলফ স্টাডি রুমে গিয়ে বইতে এই ওয়ার্ডেন হল আসেন পুরা এক এক ওয়ার্ডেন আপনার পিছিয়ে আসেন আমরা বইতাম মানে মোটামুটি আমরা সেলফ স্টাডি আওয়ার আসলো 14 ঘন্টার মতো এটা তো ওই যেত আচ্ছা আচ্ছা তারপর তোমার এক্সট্রা এক্সট্রা তো এরকমই আছে আমার যে সময় লাস্টে মানে ফার্স্ট ইয়ারে একটু অসুবিধা হয়েছে পরে সেকেন্ড ইয়ার থেকে তো আমরা লেট নাইট স্টাডি আই গেছে আমার লাগে অসুবিধা হয়েছে না আর লেট নাইট স্টাডি হয় আমার যে টাইম ওই টাইমের মতো গেল এরকমই থাকতো 10 ঘন্টা থেকে 14 ঘন্টার মিডিলে মধ্যবর্তী মানে যেদিন একটু শরীর অসুবিধা হতো বাড়িতে যেতে পারতাম না সোসাইটির জায়গাত বই আর একটু রেস্ট করে নিলাম তো এই আজ মোট সুপারবটে থাকিয়া তোমার এক্সট্রা কোনো কোচিং লইতে লাগছে ফর্মাল কোনো কোচিং বা জি ইনস্টিটিউশন না জি না, এরকম কিছু কোনো এরকম তো সুবিধাও নাই দেখুন এক্সট্রা কোচিং লইতাম লওয়ার লাগে আমাকে গেট থেকে বারোই লাগবো আচ্ছা আর আমি কইছিলাম আমার মানে পিজি লিয়া ভুল করলাম একটা কই তে আমার গেট থেকে বারোনি নাই আমার কারণ যে সময় আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসলাম পরে আপনার ড্রপ দুইয়া আমি এখানে আসলাম বারোনি নাই যখন তো আমার কোনো মানে অন্য কোচিং ইনস্টিটিউট লইতে পারতাম না আর এটা লোয়ার জরুরত হয় না এমন ভালো ভালো ফ্যাকাল্টি হল আছেন যেমন আমরা যে ফিজিক্স পড়াইছেন এমআই স্যার হয় মুজাহিদুল ইসলাম স্যার মানে বিহারের মানে তার লগে আমার আলাদা একটা ইয়ে হয়ে গেছে আর কি সবসময় আমরা এরপরে সাদাব স্যার আমরা বায়োলজি টিচার ভূপেন স্যার মানে তারা টিচার না আরে শফিক স্যার কয়ে আছে মানে সবসময় ওরকম হইতো তাই আমরা ক্যাম্পাসের হইতা হাফিজ সাহেব কিদারে হাফিজ সাহেব ওইরকম আর কি সবসময় একটা সবসময় নজরও সারা নজরও আসলাম হিসাবে একটা আর একটা ভালো হইতো হাফিজ বলে সম্বোধন করা হতো জি আমি এখানে আর বেশিরভাগ স্যার হলে মানে হাফিজ সাহেব হইয়া আমার এটা কিতা আর হাফিজ হিসাবে আর নাম ধরি বা আমার যেটা স্টুডেন্ট আসলো লগর তারা হুজুর হুজুর হয়ে ডাকিছা মানে আমি সবসময় আর এরকম লিবাসে থাকতাম এটাই তে ওটাও মানে অন্য কোচিং লওয়ার কোনো জরুরতও পড়ছে না আর ড্রপ ইয়ারে নিছিলাম আমার ইয়ের থেকে ফিজিক্স ওয়ালা থেকে কোচিং নিছিলাম অনলাইনে আকাশের মেটেরিয়ালটা ইউজ করছিলাম এই প্রোগ্রামটা শুরু করতে বলছি একটা জার্নি তোমার আছে এখানে নিশ্চয় তো এই জার্নি তোমার এমন কোনো মোমেন্ট আসেনি বা চ্যালেঞ্জেস কিছু মোমেন্ট আছে তোমার কিছু ফেস হয়েছে চ্যালেঞ্জ এটা তো এই জিনিস এক্সপিরিয়েন্স শুরু এই যে জিনিস মানে আচ্ছা। আপনার কোয়েশ্চনে আমার মানে মনটা ভাঙি গেছে মানে এটা হইতাম আমি যে মানে আমার লাস্টে আমি কিছু করতে পারতাম না মানে আমার লাস্টে আমি পুরা ফেল আমি একবার দিছি ঠিক আছে সেকেন্ড বার পড়েছি পুরা মধ্যে পড়েছি ঘরে আসলাম কিন্তু আমি লাস্টে আমি ফেল হয়ে গেছি আমি পারতাম না কিছু আর আমার আব্বারা কইছি যে না আমার বিজনেসও লাগাই না মানে আমি পারতাম না মানে আব্বা এবার তার এই বেদনা হয়েছে আমার রুমে দিচ্ছি না আমি আসি আমি তাতে তোমার কিচ্ছু লাগতো না তার বুকুর দূরিয়ে রাখি আমার মায়
মা বাবা দুইজনে ও আচ্ছা। কইছো তুমি আমি তাতে তোমাকে কিছু লাগতো না আর খুব বেশি মানে আমি এটা মানে আমি আসলাম যা কই আর আমি এটা তাই তো হাবিজ সাহেব হাবিজ এবং মাদ্রাসার ছাত্র এইটা কিতা অর্থ না, ওই প্রশ্নটা আমি তোমার একটু আগে করছিলাম যে মানুষের একটা থিঙ্কিং, একটা লিমিটেড থট থাকে, ঠিক আছে, থিঙ্কিংটা থাকে, কনসেপ্ট থাকে যে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা অ্যাকচুয়ালি কিতা পড়ে, মাদ্রাসার ছাত্র মানে মাদ্রাসার যে বাউন্ডারি লিমিটেশন বার হইতে পারে না, এক মানে হুজুর তার জীবন যাইব গিয়া। মানুষে মানিয়ে নেয় না, তার তো কিছু নাই মানে কিছু পারে যেটা না, আমরা মানে সাধারণত ইসলামিক একটা জানি মহল্লা, ঠিক আছে, এক মহল্লাতে একজন হুজুর থাকেন, জি জি ঠিক আছে, এটা আমার কোনো কইতাম পারে ঠিক না, তো এরকম কিছু না, তোমার কথাটা আমি যেটা বলছি। জি জি তো অ্যাকচুয়ালি মানে তোমার তো বুঝতাম পারলাম নিজের ক্যাপাসিটি লাগবে তোমার। ইভেন আমার মনে আছে যে সময় 11 আসলাম আমার ইংলিশটা একটু ভালো আসলো, তো ইংলিশ ফ্লুয়েন্সিতে মানে আমার আমার যেটা ফেলো ক্লাসমেট তারা কোনো সময় কিছু হইলে অ্যাপ্লিকেশন লেখা হলে আচ্ছা হুজুর তোরা ওটা লিখে ড্রাফটিং দাও ভালো, একটু মোটামুটি আর গ্রামারটা একটু ভালো আসলো আর রাইটিং আচ্ছা এটা আলাদা কথা কিন্তু মানে আমার লিখে দিলাম যে না এটা ওরকম আমার ইয়েটা জানা আসলো। আর মনে হচ্ছে আমার ইংলিশে মানে আমার যে সময় কোনো সময় টিউশন স্যার হয়তো স্যারও কোনো জরুরত গেলে জায়গা তুমি তোরা ওটা দেখিলাম আমি তোরা একটু আইয়ার টিউশনও মানে আমি একজন পড়িতাম এই স্যারও আছে আমি আমার ছোটবেলার থেকে শাহিদ স্যার হইয়া জন বহুত বেশি আমরা ফ্যামিলির লোক এখন পুরা জড়িত আর শাহিদ স্যার হয়ে তাই ইংলিশের সময় পরে আমার বাকি আর বহুত টিচার হল আছেন যারা মানে নাম শাহরুল স্যার হইয়া সজল স্যার শাহরুল স্যার এরপরে সজল স্যার হইয়া মানে একজন আসলা বেগাভট্টির তাই আমার এই যে মেট্রিকে বা এইচএসএলসি তে আমার যে ইয়ে আইছে সায়েন্স বা সায়েন্সে 94 কারণ আমি 9 কত হইছে জানো 28 এক মার্কে পাস করছি। আচ্ছা কোন সাবজেক্ট? সায়েন্স। এরপরে মানে অ্যাকচুয়ালি মাদ্রাসাত আমার এই ফাইনাল আসলো একটু অফিসে দিয়ে লাগে টাইমও বেশ দিতে পারছি না আর কোন রকম অ্যাটেন্ডেন্সটা মেনটেন করিয়া এটা করছি। তারপরে ও সজল স্যার কেন ক্লাস 10 লাগে খালি আমার সাই স্যারে নিয়ে আমার দিছেন তার এই কেন নিয়ে করছেন যে যাও ও মিলিয়া দিছেন সজল স্যার 28 ছিল 9 আর ম্যাথস 93 আইছে। আমি আশা করলাম ফুল মার্কস আই দিতে পারে এরকম কিন্তু হইছে না একটু এক দুইটা কোশ্চেন লাগে। আর বাকি যেমন আমার বেঙ্গলিতে আর স্যার আসলাম আমরা এখানে সঞ্জয় স্যার হইয়া তারও খুব বেশি আমার বেঙ্গলি দিয়ে তারি বহুত বেশি আর বাকি আমার মাদ্রাসার হুজুর হলে তো তারা মাদ্রাসার দিকে কারণ আমার প্লেস ফার্স্ট টাইম আমার লাগে মিস হয়েছে আর ওটাও কিন্তু যে মাদ্রাসার স্টুডেন্টে যে বা মানে আমার ওটাও আপনার কথা আসলে যে আমার এইরকম কিছু হার্ডনেস ফিল হয়েছে না হার্ডনেস বহুত বেশি হয়েছে কোনো সময় লাগতো কারণ কেউ মেসা বেটা এটা কিছু পারতো না এটা হয়েছেন আব্বু আমার ডাইরেক্ট ফোন করে হয়েছেন যে ওলা আসলে হয়েছেন তোমার আঙ্কুলের জন্য নামও হয়েছেন মানে হইয়া হয়েছেন ওলা হয়েছেন ফার্স্টে মানে এটা অ্যাকচুয়ালি তার মোটিভেট করার লাগে যে আমি তুমি পড়ো মন দিয়া বেশ করি আর তুমি জলদি আও না তারা কথা এটা রং এটা তার হয়েছেন তুমি আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ ছোটবেলাতেই বহুত বেশি ইন্টেলিজেন্ট বহুত বেশি আমি তো তখন পড়েছি তাতেই বহুত বেশি এখন আইআইটি শিলচারতেই সিএস পাইছি এবার আইআইটি একটু লাগি মিস না মানে আইআইটি তার মিশন র্যাঙ্ক আইছে তে এইটার লাগে আইআইটি সিএস পাইছে হিসাবে শিলচার মাজলস নাম হেও এখানে আসলো পুরা তে তারা কইতা হে তো বহুত ইন্টেলিজেন্ট এটা ডাক্তার তো তারে দেও আচ্ছা তাই মেসাব আছে মেসাবি তাই নো বাজু সামলকা ও এজ ইট ইজ ওরও আরে কইতা আব্বে আমার ফোন করে বলা হইছে আব্বে হোসেন বাবা তুমি পড়ো এটা মানুষের মাথার মাথুকা কিন্তু তোমার কইলা মারি আব্বে কি তাই তোমার সবকিছু কই দিতা মানে কইয়া কইলা মানে তোমারে ওর মানে আমি বললাম দেয়ার কোয়া কি তারি আছে না একটা প্রেগলি মানে আমরা মানে বাবা ছেলে ঠিক আছে কিন্তু সব সময় যে জিনিস মানে কিছু ডিসকাস করার হয় ইভেন আব্বু তান হারবারও যদি কিছু হয় ডিসকাস হইবা ফোন করে বাবা ও তোরা টাইম পাইলে তোরা মাথা দেবো ওখান মাতিবা মানে সবসময় মানে আমি মা বাবার কাছ থেকে ও একটা জিনিস আর কিছু লুকানি লাগছে না যেটা জিনিস আছে সবকিছু শেয়ার করিয়া করছি তো তার লাগে আর ও যে সময়ও সবচেয়ে বেশি আমার ও তারা সাথ দিছে আর হইলো টিচারও হল সুবাহটির। আমি এখানে তোমার একটা প্রশ্ন করতে চাই যে তুমি কইছো তোমার মানে টিচার যারা আছে তার লগে তোমার বন্ডিং ভালো আছে এবং তোমার ফ্যামিলি সাপোর্টও ভালো করে পাইছো এবং বাবার লগে তোমার সম্পর্কটা ভালো আছে একজন ছাত্র এবং শিক্ষক আর বাবা এবং ছেলে এই জায়গাতে সম্পর্কটা কেমন হওয়া উচিত? আমি তো বোধহয় অনেক সময় দেখা যায় কেউ কেউ বাবারে ডরাইয়া কিচ্ছু প্রকাশ করে না, এমন বাবাও আছে দেখা যায় ছেলেরা খোলাখুলি কিচ্ছু হয় না, এমন ছাত্রও আছে তার স্যারের ডরাইয়া হে হয়তো জিও কয় সারা জিগাইছেন লেখছো নি রে বা ওই স্যার লেখছি কিন্তু প্র্যাকটিক্যাল কিচ্ছু পারেন না আমি কইতে পারেন না। তো ওই জায়গাটা আমি তোমার থেকে জানতে চাই একজন ছাত্র এবং শিক্ষক আর একজন বাবা আর তার ছেলের মাঝে সম্পর্কটা কি ধরনের হইলে মানে তুমি মনে করো তোমার হিসাবে তো আমার করে যে কতটুকু যাইতে পারে ফিউচার আমার করে যে সম্পর্ক আছে আমার বাবার লগে আমার আমি এটা আইডিয়াল মনে করি হ্যাঁ কোনো নো ডাউট
একটু আমার বাবা একটু গরম, যে সময় জরুরত পড়ে শাসন পুরা সেই লেভেলের থাকবো, একবারে এটার কোনো কমি নাই, এরকম শাসন ঘন্টা কোনো বাবা থাকতা না, আচ্ছা এরকম শাসন আমি পাইছি, আমি খুব বেশি ইয়ে হয়েছি। কিন্তু যে সময় লাড পেয়ার, যে সময় জরুরত, যে সময় যে জিনিসের জরুরত, ওই সময় এটা পাইছি। আর একটা জিনিস আমি মানে আমি যেটা কইছি এটা পাইছি না, এলা আমার মনে নাই কোনোদিন হয়েছে এখন পর্যন্ত। যদি পাই না হইলা না করছেন, কিন্তু বাদে দেখি না মোটামুটি আই গেছে এটা আর কি আমার কাছে বলা ভাই। মানে আমি কইবো, আর এরপরে আমরা টিচার খাস করি, আমি যখন এটা তো আগর বোধ, কারণ আমরা যেমন শাহিদ স্যার বা শাহরুল স্যার হয়, আমার বেশ স্যার একজন আসলাম, খুব বেশি আমরা মানে একবারে বন্ধুর মতো আসলাম। তা তো বহুত আগে আমার পড়াইছে, কিন্তু এখন যে রিসেন্টলি আমি আসলাম, যেমন আমরা খাস করে এমআই স্যার, শফিক স্যার বা সাদাব স্যার হয়, মানে ভূপেন স্যার আসেন স্যার হল, তারা মানে ওরকম আসলা মানে ওয়ান টু মানে প্রত্যেক স্টুডেন্টে তারা ইয়ে করতা, জানতা। আর জানিয়া ইলা না খালি জানতা, মানে কুচ্ছু তার মুখ যদি একটু ইয়ে থাকে, মানে বেজার থাকে, তারা আলাদা ভাবে ডাকাই হইবা তুমি কিতাই। আর আমি কোনো করি মানে মানে তারা প্রফেশনাল না হইয়া, মানে তারা ইমোশনাল বা স্টুডেন্টের লোক পুরো লাগিয়ে আর ও মাঝে গতকালকে আমি গেছিলাম মানে যাওয়ার পরে প্রত্যেক টিচার মানে এমন ভাবে গোলাম মিলছিল লাস্টে, না এটা আমার বড় ভাই বাবা, মানে আমার থেকে খুশি তারা বেশি ওর। মানে ইভেন বা ডাইরেক্টর স্যার তার লগে, মানে আমরা আজমল ফাউন্ডেশনের তার লগে আমার বা কাদি স্যার আছেন আমরা এই প্রজেক্টের, তার লগে মোটামুটি আমার মানে একটু হাফিজ ভাই বা ইদিকিয়ারি বা মানে আছে ইয়ে স্যার তার লগে আমি অ্যাকচুয়ালি আমিও একটু আগে কথা কই দিই স্যার তার লগে, মোটামুটি ইন্টারেকশনটা ভালো আছে, তার লাগে স্যার তারাও একটু মায়াও বেশি করেন, ফাইলে মোটামুটি সবে গোলাপ দরিয়া পারে পুরো মানে বুঝা গেছে না আমার মানে বড় কেউ আমার মানে আফন একবারে ওরকম আমার ইন্টারেকশন ওরকম থাকে। মানে ওরকম বুঝি না রাতের গীতা হয়েছে আমার কোন একটা কারণে হোস্টেলে আমার ক্লাসটা মিস হয়ে গেছে। এমআই স্যার যে মুজাহিদুল ইসলাম স্যার, তাই না আমারে আমি ক্লাস আসলাম না, কিন্তু একদিন যদি ক্লাস मिस हो जाए, नोटिस कर लीजिए हमारे क्लासों नहीं, तो ये हाफिज साहब कहाँ गए, मुझे लग रहा है इस बार भी उनका कोई गड़बड़ हो जाए ना हो जाए। একচুয়ালি দিন আমার তো ব্যবহার আসলো, কিন্তু এই যে ওয়ার্ড আমি তার মুখ থেকে শুনছি এই বছরে, আমার সব হোস্টেল আর গিয়া হয়েছেন হুজুর হুজুর তোমার তো স্যারে ওরকম হয়েছে, আমি বলছি শেষ, আমার তো আর শেষ মনে হয়, আমার যদি এও কথা যদি আমার নিট হয় না তো আমি শেষ। লগে লগে আমি স্যারের কাছে যেতাম আসলো, কিন্তু আমি ওই স্যারের কাছে গেলে কি মানে আর সরম পাই বইও, স্যারের কাছে না গিয়া হয়েছে না। আমি এদিন প্রমিস করেছি আমি আমি স্যারের ক্লাস আর একদিন মানে বেমার তাহলেও আমি মিস করতাম না। আচ্ছা আর আলহামদুলিল্লাহ মানে একদিন ওই তান ক্লাস আর মিস হয়েছে না আর ওটাও। তো এখানে এই যে তোমার জার্নি, এই জার্নির তুমি অনেক সময় দেখা যায় অনেকে তো কোচিং অনেকে ইনস্টিটিউশনে যায়, তো তুমি কইছো যে না তুমি গেছো না, ঠিক আছে। তো এখানেও এই যে তোমার নিট এক্সামে অনেকে দেখা যায় মানে তোমার স্টাডি মেটেরিয়াল যেগুলো ইউজ করে, অনেকে ওয়েবসাইট অনলাইন ইউজ করে, অনেকে দেখা যায় তোমার বুকস পড়ে, ঠিক আছে। তো কোন কোন বুকস যারা তোমার বর্তমানে যারা নেক্সট আছে যারা, তো তারা লাগে ভালো হইতে পারে, বা তুমি পড়ছো কোন কোন নোটস মানে তোমার বুকস থেকে তোমার পড়িয়ার লাভ হইছে যেটার থেকে বুঝো। এখন যখন আপনি বলছেন মানে কোচিং ইনস্টিটিউট, আজমল সুপাউরি তো এটা ইটসেলফ একটা কোচিং ইনস্টিটিউট। তারা যেটা মেটেরিয়াল আমার দিছেন, যখন আমি 11 তো তারা এখানে আসলাম, পরে মিডিলে এক বছর একটু ঘরে আই গেছিলাম, ঘরে আইয়া মানে অনলাইন কোচিং করছিলাম। অনলাইন কোচিং এর সময় মানে আকাশের মেটেরিয়ালটা লইছিলাম, এটা আমার কাছে রয়েছে। হ্যাঁ, এক্সট্রা মানে কোনো রেফারেন্স বুক হিসাবে আমি আপাতত পর্যন্ত কোনো বুক রেফারেন্স বুক হিসাবে ইউজ করছি না। আর বাকি রইল মানে তারা যেটা আমার মডিউল মানে প্রোভাইড করতা, এই মডিউলটা তো আমরা পুরা ফলো করছি। আর এরপরে আমি যে সময় ড্রপ ইয়ার্সও আসলাম, সবসময় মডিউল আর মডিউল ফলো করছি তারা। মডিউল ফলো করার পরে আমি আকাশের যেটা মডিউল আসলো, আকাশের পুরা সেট আমার কাছে আসলো, ওইটাই পুরা ফলো করছি। আর এটাই পুরা ফলো করছি। আর তো স্যার তারা নোটস সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট নোটস, আর নোটস করার পরে কোয়েশ্চেন প্র্যাকটিসের লাগে মডিউলও তো আজমল সুপারফুটি মডিউল যেটা আছে আমরা, এটা তো আর আনগিনত কোয়েশ্চেন। আর এটা করার পরেও সময় থাকে, যদি ভালো করে টাইম মিলিয়ে করে তে সময় থাকে, তে আমি আকাশও করছি, এরপরে পুরো আকাশও প্রায় প্রায় পুরা করছি। আর রিভিশনের লাগি মানে রিভিশনের সত্যি বেস্ট। আর রিভিশনের লাগে আমার আছে একটা মানে অর্গানাইজেশন আপলোড হয়ে আছে, টোটো একটা আসলো আমার, এটা মানে একজন স্যারর ইয়ে আমি এখান থেকে মানে মানে এক্সট্রাক্ট করিয়া বানানি আসলো, বহুত বেশি খামিলা অর্গানিকর লাগে এটা। আর বাকি আপনার এই বায়োলজির ইয়ের লাগি আকাশ থেকে একটা মাইন্ড ম্যাপ কই একটা এনসিআরটি ম্যাপ, এটা মানে হাফ এন আওয়ার একটা ইয়ে হয়ে যায়। আর আমি বায়োলজি পড়ার লাগি নোটস একবার পড়িতাম খালি শেষ করে লিছি। আর বাকি সব সময় খালি এনসিআরটি, কারণ এনসিআরটি বাইরে কোনো সময় নিটো আয় না, এবার একটু মানে উল্টা হইছে, কিন্তু নর্মালি আগের ট্রেন্ড হিসাবে এনসিআরটি বাইরে কোনোদিন আয় না, আমি এনসিআরটি পড়িছি। আর বাকি তো রিভিশন দিছি ও মাইন্ড ম্যাপ থেকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো আমি মানে মক টেস্ট খুব বেশি লাগাইছি। মক টেস্টে মানে আমরা তো সুপার মক ফোর্টির টেস্টটা ফ্রিকোয়েন্ট তোমার কাছে আছে? জি মক টেস্টটা ফ্রিকোয়েন্ট?
মানে কতদিন পর মানে এটা পরে 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 যে ইউজ করছো মানে? এখন আমি ফার্স্টে মক টেস্ট তো যখন ফার্স্ট লাস্ট সবচেয়ে বেশি মক টেস্ট আমি দিছি লাস্ট 3 মান্থসে। আমি লাস্ট ইয়ারের এটা হই আর আপনার বুঝছি বুঝছি বুঝছি। লাস্ট 3 মান্থসে আমি সবচেয়ে বেশি মক টেস্ট দিছি এখানে। যেমন আকাশের আমি কাজ করি, আকাশের মক টেস্ট দিছি। আর সুপারফুটিতে আসলাম, সুপারফুটি তো সব মক টেস্ট আমরা দেওয়া অনিবার্য, আমরা দিছি মোটামুটি 30-50 আশপাশে সব মিলিয়া। এরপরে আকাশের বহুত ওইরকম হইলো, বহুত বেশি দিছি 30-40-এর মতো, মানে টোটাল মিলিয়ে মক টেস্ট বহুত বেশি দিছি। আর এমনি তো নর্মাল দিছি, আমার ফুল টেস্ট আমি লাস্টে দিছি দিলেন 50টার মতো ফুল টেস্ট দিছি আর কি। ওটাও আমি কই আমার সবচেয়ে বেশি মানে হেল্প করছে আমার। তো আমরা বহুত সময় দেখা যায় পরীক্ষার আগে অনেক ছাত্র নার্ভাস হয়ে যায়, কোনো সময় দেখা যায় তোমার ফিজিক্যাল ইলনেসও দেখা যায়। তো তোমার ক্ষেত্রে এরকম কিছু হয়েছে যে পরীক্ষা হলে গিয়া বা পরীক্ষার আগে এই ধরনের কিছু, বা তোমার সমস্যা এই ধরনের আমার কিছু? তো দিছি বহুতবার নেট দিলেইছি আমি। তে বহুতবারের মাঝে আমার সবচেয়ে বেশি আমি আমার একটা জিনিস আমার যেমনি আমার লাখ মনে হয় বালা না, কিন্তু আমি তো মনে করি আমার লাখ খারাপ থাকায় আমার তো লেট হয়েছে আগে মনে করতাম, এখন তো মনে হয় না লাখ বহুত ভালো আলহামদুলিল্লাহ এরকম লাগে এবার ফাইয়া। কিন্তু আমার যতবার আমি নেট দিয়েছি প্রত্যেকবার আমার মানে ফিসে থাকতো আমার সিট, সববার আমার সিট ফিসে আসলো। এটা তো একটা লাভ হয়ে যায় যে মানে সামনে থাকলে, একবার সামনে থাকলে টিচার হলাইবা আয়া মানে তারা যে মানে দেখতা করি মানে স্টুডেন্ট মানে Disturbance? এটা মানে হইবা যে তুমি ওটা দেখো, ওটা সাইন মারো, সাইন দেওয়া লাগে। আগে যারা তখন তারা নর্মালি ওরকম করেন, সাইন মারো মানে সাইন মারা লাগে, তারা পেপার খুলিয়া দিন এটা লাগে। আর আমার সবসময় ফিসেও আসলো। আর এবার আমার মানে সবচেয়ে বেশি একটা মানে এমনি তো আপনার কোনো ইনসিকিউরিটি বা মানে কোনো নার্ভাসনেস কম আসলো, কোনো অত নার্ভাস আমি গেছি যেটা ওইবার হইছে শেষ এরকম হইয়া গেছি আর পুরো বোল্ড হইয়া। আর গিয়া পরে আমার আমার সবচেয়ে বেশি হেল্প করছে এক জিনিসে, কোয়েশন তো সবার লাগে সেম, কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমার আমার 40 সেট যেটা আর ওটা 46 আসলো। আর ফিজিক্সের কোয়েশন সবচেয়ে কি টাফ আসলো। আর এটা এই সেটও কিন্তু কিতা হইছে ফার্স্ট 25টা কোয়েশন মানে ইজি সাইডও যেটা কোয়েশন ওটা একলগে আগে আই গেছে। আর আমার ওটা তো মানে আমি ফার্স্ট 22টা সুন্দরে করতে পারছি, আর সুন্দরে হয়ে গেছে ওটাও। নার্ভাসনেস তো বেশ আইছে না আসা। তো তোমার 2025 এর যে নিট এক্সামের যেটা রেজাল্ট, রেজাল্ট দেখার পরে তোমার কেমন লাগছে ফিলিংসটা? রেজাল্ট দেখার বাদে তো আমি তো আগে জানতাম মার্ক কত আইবো, কিন্তু মার্ক কত আইবো কিন্তু র্যাঙ্ক যে অতখান বালা থাকবো এখানে আমি করছি না, মানে বহুত জোরে একটা চিৎকার করছি আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম পুরা। আর ল্যাপটপ আমার বাবা ধরো আসলা, বাবা আমার মা বাবা মা তো এনজয় করে ধরি মানে, আর আম্মার যা খুশি আরি মানে পুরা চিৎকার করি আরি। আচ্ছা আর আমার ছেলে রয়ে গেছে আমার নানুরে ফুফু ফুফু মানে আচ্ছা পিসি সব রে, আত্মীয়-স্বজন সব সবাই? আত্মীয়-স্বজন খালি খো তারা আমি আচ্ছা। দাঁড়াও আমি রেজাল্ট করছি আমার দিকে আগে আও, আচ্ছা। পরে তারা কই না না তারা তোমার লগে হতো, তারা উইল উইশাস তারা তোমার দোয়া করছে তোমার লাগে, তুমি তারা আগে তারা কইতো তোমার লগে তো আমরা আছি সময় এখানে হওয়ার পরে আমার বাবাই আমার আজ্জা হয়ে ধরছেন, মানে প্রায় মানে 5 মিনিট ওনা খালি আমরা খান্দিছি আর কি, মানে আচ্ছা ওই গেছে আমার খুশির কান্না? খুশির খান্দা আর আচ্ছা মানে এরকম। এরপরে ওরকম হয়েছে যে না মাতি আর মাথার মাঝানো কোনো একটা ইয়ে হয়েছে, তো খান্দি দিয়েছেন বাবা মানে মাথার আচ্ছা। মাঝানো খান্দি আমার বাবা আমার তুমি হয়ে গেছে তোমার, মানে এরকমই আর কি। বহুত বেশি এই যে ফিলটা আর মানে একটা আনন্দ মানে আনন্দ পরিবেশ। মানে এটা মানে কেউ মানে কোনোদিন কিছু লইতে পারতো না আর কি, বহুত আলাদা আর কি। সো আমরা আর দেরি না করিয়া তোমার একটা লাস্ট তোমার কাছে জানতে চাই, তো আগামীতে যারা ধরো নেট দিব বা কম্পিটিটিভ এক্সাম, তো তারা কিরকম কিতা মানে স্ট্র্যাটেজি হোক বা গাইডেন্স হোক টেকনিক্যাল কিছু বিষয়বস্তু থাকে যেটা মানে ফলো আপ বা করলে মানে তারা ভালো হইতে পারে বা তারা ইজিলি তারা পাস আউট বা ক্র্যাক করতে পারে এক্সাম? আমি আমার হিসাবে সাজেস্ট বা ধরো জি, জি। মেসেজ? আমি আমার হিসাবে হইমু সবচেয়ে বড় হইলো পুরা টেনশন ফ্রি হইয়া সবসময় রইতা, ঠিক। মাস্ট তোমার জয়ফুল রইতা সবসময়, টেনশন মাথা তাইলেও শেষ। মানে ওই যে ডিপ্রেশন ওয়ার্ডটা এটা মানে তোরা ট্রাই করতা, কারণ ড্রপার হইলে তো এটা আইবো। আর 2 নম্বর হইলো সবসময় রিভিশন, জিনিসের রিভিশনটা করতা। আর রিভিশনটা করলে মানে সবচেয়ে মেন হলো রিভিশন, ভালো করে পড়ে গেলে হইতো না। আর এরপরে হইলো মানে আমি যেরকম আর আমার যেমন কেউ যদি নিট দে আমি করতাম অর্গানিক শর্ট নোট হয়ে এটা মানে অর্গানিকর লাগি এটা পড়িছি, এটা আমার মানে আলাগ একটা হেল্প করছে, তাহলে আমি বারবার এটা হই আমার কেউ জিগাইলে হই অর্গানিক ওটা মানে ফলো করলে। আরেকটা হইলো বায়োলজির লাগি মাইন্ড ম্যাপ ও এনসিআরটি মানে আমি রিভিশনের লাগি হই, বাকি তো টিচার নোটস প্লাস এনসিআরটি উপরে কিছু নাই, সব এনসিআরটি, কিন্তু রিভিশনের লাগি এটা কারণ এনসিআরটি ডাইরেক্ট এক্সট্রাক্ট করে রাখা এটা ম্যাটেরিয়াল হিসাবে, আকাশের একটা মাইন্ড ম্যাপ হয় এটা। আর বাকি যদি কেউ কোয়েশ্চন করতে চায় একটু কঠিন কঠিন কোয়েশ্চন করতো, আজমল সুপারফুটি যেটা বুকলেট দেয় এটা এনাফ।
আর এটার পরেও যদি টাইম থাকে বেশ বেশ করে তো টেস্ট লাগাইতা, লাস্টে খালি টেস্ট দিতা, যে লাস্টে খুব বেশি টেস্ট দিতা। আর টেস্ট দেওয়ার পরে আপনার আরেকটা জিনিস সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট আমি ওখানে কই, এটা যে করলিব তার রিভিশনও মানে একটু কম করে যদি ওটা করে আরো মানে হ্যাঁ ডে ওয়ান থেকে একটা মক টেস্ট, 1 নম্বর মক টেস্ট দিল। মক টেস্ট দিয়া তার আমরা মানে কেন ওলা আসলো যে মক টেস্ট দেওয়ার পরে বিকালে ডিসকাশন লাগে 3 ঘন্টা, তাতে আমরা কিতা করতাম, আমি ফার্স্টে আমি এটা মানে অত ফলো করছি না, আমার যারা টপার আরো বায়ু হল আসলা তারা করতা, কিন্তু আমি হয়তো এটা অত না কার্যকরী না, কিন্তু পরে আমি ওটা শুরু করছি। মক টেস্ট দেওয়ার পরে যেটা ভুল হইছে বা যেটা আমি পারছি না বা আমার কনফিউশন আছে, ওটা আমি একটা কপিতে লিখতাম, আমি এটা কপির নাম দিলাম মিস্টেক নোট। মিস্টেক নোট ওটা লিখিয়া ও ভুলটা লিখে রাখি দিলাম, ইভেন সলিউশন সহ। গেল যেমন আমার 20টা বা 15টা ভুল হইলো, লিখে রাখি দিলাম। এরপরে নেক্সট এক্সাম আইলো 1 সপ্তাহ পরে, নেক্সট এক্সামের সময় আমি ওই সেম এক্সামের আধা ঘন্টা আগে মিস্টেকটা আমি চাই নিলাম, সাপোজ 10 মিনিট লাগলো। এরপরে আরেকটা এক্সাম হইলো, 1 নম্বর 2 নম্বর ওটা দেখলাম, এই সময় 1 নম্বরের সময় দেখবো আমার 3 মিনিট লাগবো, ওরকম টাইমটা কমিয়ে যাবো। ওই সময় দ্বিতীয় দ্বিতীয় 100টা যদি টেস্ট দিলাম, 100টার মাঝে যদি ওরকম 50টা ভুল কমতে আইব, আর নলে এই যে কনসেপ্ট যেটা, যে সময় সিলেবাস বেশি হইব কনসেপ্টটা কনসাইজ হয়ে যাইব। আর ওই সময় যে ইয়েটা ভুল আর ইয়েটা যেমন একটা অর্ডার, এখন যদি ভুলটা ঠিক করলে কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডটা রইব না, এটা তো আমার আমি রিভাইজ করছি আর বারবার রিভাইজ করতো ওইটা। আর ও মিস্টেক নোটটা যদি কেউ বানাইলে সুন্দর করে, ওটা যদি ভালো করে ফলো করিলে তার লাগে। আর হলো শর্ট নোট, কেউ নিজে শর্ট নোট বানাইতো, নিজের হাতে শর্ট নোট বানাইতো, বানাইয়া ওটা ফলো করতো। আর ফলো করিয়া ওটা বেস্ট হবে, কারণ আমি আমার এক্সামের আগের দিন রাইত আমার ফিজিক্স, আমার আস্তা 11 ফিজিক্স আমার মনে আছে, আমি নিজের হাত দিয়ে লেখা শর্ট নোট মাত্র 2.5 ঘন্টা লাগছে, পুরা সব ফর্মুলা চাইতে পারছি, তো বানানি লাভ হয়। আর হলো মিস্টেক নোট এক্সামে যাওয়ার আগে প্রত্যেক এক্সামের আগে যত মিস্টেক নোট বানাইছে আধা ঘন্টা 1 ঘন্টা মিলাইয়া ওটাই সব হতো ওটাও। আর হইলো মানে মস্ত হইতো, নিজের মানে ইলা পড়ার লাগে আমার নিজের কোরবান হইলে তো মানে জয়ফুল থাকতো আর স্লিপ উইক সাইকেলটা মেনটেন রাখে আসো পড়াশোনা করতো, ওটাও হইতে পারে সাইমো। আর বাকি হইলো লাখর লাগে হইলো সবচেয়ে বেশ হলো, যদি কেউ মুসলিম হইতে তার নামাজ ওটা মেনটেন রাখতো, তার আধ্যাত্মিক দিক দিয়ে এটা মেনটেন রাখতো। আর যদি কেউ নন মুসলিম হয় তার যেরকম পূজা আর্পনা করা লাগে, এটা কারণ এটা বহুত বহুত বেশি উপকারী এটা, ওটাও আমি কইবো। এটা কারণ লাক ম্যাটার করে, মানে যেই যে ধর্মাবলম্বীর হোক না কেন, তার যে প্রার্থনার যে রাস্তা এটা 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 আমার এটা ছাড়তো না। এটা ছাড়তো না, এটা কারণ এটা লাখ গিয়ে এখানে ডিফাইন, আমার হিসাবে লাখ গিয়ে এখানে ডিফাইন হয়। আর লাখে এখানে গিয়ে বহুত বড় একটা রোল প্লে করে। সাপোজ আমার যখন 45 সেট আই দিত, আমি ফার্স্টে কোয়েশ্চন কঠিন ফেললাম মনে, আর আমার ওখানেও মন গাবড়াই গেল মনে, ওটাও আর আমি বুঝাই আর আমার মতে যে লাখটা ম্যাটার বহুত বেশি ম্যাটার করে। তো এত সময় আমরা জানলাম হাফিজ হুসাইফা লস্করের যে যাত্রা, একটা অনুপ্রেরণার গল্প আমরা তার কাছ থেকে শুনলাম, জানলাম, এবং বর্তমানে আমরা চেষ্টা করব তার বাবার কাছ থেকে বাবার কি প্রতিক্রিয়া মানে থাকছে কেন একটা জার্নির, বাবার কিতা প্রতিক্রিয়া বা বাবা কিতা হইতে চান, এই যে একটা তার কৃতিত্ব লাভ বা এই সাকসেশনের পিছনে বাবার নিশ্চয়ই একটা কিছু থাকবো প্রতিক্রিয়া, তো আমরা জানার চেষ্টা করবো। এবং তাই আসুন আমরা সম্মুখে আমরা তাহলে বর্তমানে আনিয়ার আমরা ক্যামেরার সম্মুখে। তো আপনাদের স্বাগতম জানাই বাতায়ন ডিজিটালের পর্দায় আবারও। তো আপনাদের কাছে জানতে চাই যে ছেলের এই কৃতিত্ব সাকসেস নিয়ে আপনি কিতা কইতাছে, আপনার কি প্রতিক্রিয়া? থ্যাংক ইউ ভেরি মাচ পৃথ্বীরাজ চক্রবর্তী। ঠিক আমি ছেলের সাফল্যের অনুভূতি ফিলিংস, এটা সন্তানের কোনো ছেলের যদি কোনো ছেলে মেয়ের যদি কোনো মানে নাম হয়, যে বাবার যে প্রতিক্রিয়া এটার বলার কোনো ভাষা নেই। আচ্ছা, আমি এটা বলি, এটা কোনো ভাষা আমি খুঁজে পাইনি আর ঠিক। আর এই ভাষাটা আমার এখন এই ভাষা আপনাকে দিতে আমি নিজেই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, যে আমি যখন মানে অন্ধকারে ডুবেছিলাম যে আমার ছেলেকে কি করব, কোথায় দিব আমার ছেলেকে। তো আমি ইসলামিক লাইনে পড়িয়েছি, স্পিরিচুয়াল লাইনে পড়িয়েছি, ওকে হাফিজ বানিয়েছি, ওকে আলিম বানিয়েছি, এরপরে ওকে বাংলা মিডিয়ামে পড়িয়েছি। তারপরে যখন এইচএসএসসি তে ভালো রেজাল্ট করলো, অনেক লোক বললো যে ওকে তুমি ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অনেক বললো যে ওকে আলিম বানাও। তবে আমরা সব ডিসাইড আমি নিজেই করলাম যখন দেখলাম যে বদরুদ্দিন আজমল সাহেব একটা প্ল্যাটফর্ম খুলে দিয়েছেন সবার জন্য, যে এখানে গেলে আমার ছেলে কমসে কম এই যে বর্তমান যে পলিউশন, মোবাইল পলিউশন, আমার ছেলেটা মোবাইল ফ্রি জোনে থাকতে পারবে। আচ্ছা, মোবাইল ফ্রি জোনে থাকতে পারবে। কো এডুকেশন নাই, আছে মেয়েদের পড়া আছে আলাদা আছে, ছেলেদের পড়া আছে আলাদা আছে। সেই জন্য আমি বদরুদ্দিন সাহেবের ফ্যামিলির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর যারা ওকে
এডুকেশন দিয়েছেন, ওর স্যাররা আমাদের, বিশেষ করে প্রজেক্ট হেড ডক্টর কাদির স্যার, আমার ডাইরেক্টর স্যার ডক্টর খসরুল ইসলাম স্যার, আমার আজাদ স্যার, ওরা যে লেবোরিয়াস, আমার কাছে অত্যন্ত বিষয় লাগে এগুলো যে যদি 10,000 ছাত্র থাকে, একটা ছাত্র কোনো কমপ্লেন নিলেই আপনি ডাইরেক্টর স্যারের কাছে যান, খসরুল ইসলাম স্যারের কাছে, আপনি যদি একজন সাংবাদিক হিসেবে যান যে ওই ছেলেটা ওই জায়গার 2 মিনিটের মধ্যে বলে দিবেন ওর সবকিছু। এত প্রখর আর এরা আর এত প্রখর। আশা করি এই ইনস্টিটিউশন, আশা করি, আমি আশা রাখছি যে মানে দিন 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 এই ইনস্টিটিউশন অনেক এগিয়ে যাবে। মানে এর ভিতরে আমি অনেক স্পিরিচুয়ালিটি পেয়েছি, আধ্যাত্মিকতা পেয়েছি। মানে অনেক ধর্মের ছেলেরা আছে, খ্রিস্টান আছে, খারবি আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যার যার সব কিছু, মানে পড়াশোনা কোনো ব্যাপারে নেই, সব কিছু আপনার সিসিটিভির আন্ডারে। ছেলে আপনার যদি একদিন টুটে করে, পরের দিন আপনার কাছে কমপ্লেন এসে যাবে। সেই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এই ফ্যামিলির কাছে চিরকৃতজ্ঞ থাকবো। বর্তমানে ওই যে যেটার প্রয়াস নিয়েছিলেন আমাদের বদরুদ্দিন আজমল সাহেব, উনি অসুস্থ, উনার জন্য আমরা আমাদের ফ্যামিলি সবাই দোয়া করছি, নফল নামাজ পড়ে দোয়া করছি, উনার জন্য দোয়া করছি, উনার হায়াত আল্লাহ লম্বা করেন। উনি এই ইনস্টিটিউশন আসার আগেই অনেক ডাক্তার যারা গরিব পড়ুয়া ছিল, আমার একজন আত্মীয়, অনেক আত্মীয় মানে ডাক্তার বানিয়েছেন উনি। মানে ওনারা তো আগেই দাতব্য ছিল। এইটা আমি আর কি বলবো, একজন ছেলের বাবা হয়ে আমি, আমার বলার কিছু নেই, আর বলার তো অনেক আছে, কিন্তু এই সময় আমি আপনাদের সময় নিতে চাই না। আমি আর আপনারা আশীর্বাদ দিবেন যাতে আমার ছেলের ভবিষ্যৎ, শুধু তো ওর ইয়ে শুরু হলো, জার্নিটা শুরু হলো, যাতে ও মানুষ হয়, ও যাতে মানুষ মানে ডাক্তার হয়ে ও মানুষের কোনো কাজ না করে আর সেইটা, যাতে হিউম্যানিটেরিয়ান মানে হিউম্যানিটিটা তার কাছে থাকে আর। আমার আরেকটা ছেলে আছে, আইআইটি কোয়ালিফাই করছে ঠিক আজমল থেকে, আচ্ছা, এখন এনআইটি সিএসএ হয়েছে। আমি এটাই বলি আমাদের বাচ্চাদেরকে, তোমরা মানুষ হও, শুধু শুধু শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায় না, মানবতা থাকতে লাগে, মানুষের সব মানুষকে সমান চোখে দেখতে হয়, সেটাই আমার ইয়ে আর। ঠিক আছে, ধন্যবাদ। সময় নষ্ট না করে আমরা লাস্ট একটা কোয়েশ্চন করব আমাদের হাফিজ হুসাইবা লস্করকে। আমরা জানতে চাই যে বর্তমানে তোমার এমবিবিএস চলবে, আফটার এমবিবিএস তোমার কি প্ল্যানিং আছে ফিউচার নিয়ে? তো এমবিবিএস, আমার তো এমবিবিএস তো ইনশাল্লাহ 5 বছর পরে তো কমপ্লিট হইব। এটা নিশ্চয় হবে। জি জি। এরপরে আমার তো ইচ্ছা আমি পিজি করিয়া, পিজি মানে করিয়া একটা কিছু স্পেশালাইজেশন নিয়া। আচ্ছা, তো আমার ইচ্ছা, কারণ এটা তো এক্সাম পরে আমার ডিসাইড হইব আমি কিরকম পড়িব, পড়া দিয়ে আমার ডিসাইড হইব আমি কিরকম কিতা খাইতাম। আমার ইচ্ছা আমি মানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে হার্টের এই ডক্টর যেটা, এটা ওনার ইচ্ছা আমার। আমার বাবা সবসময় করেন যে তুমি যে সময় তোমার সামনে যদি গরিব কোনো একজন মানুষ হয়, তারা হেল্প সবসময় নির্দ্বিধায় তুমি হেল্প করিও। আর এটা আমি খুব একজন ডক্টর, আমার একজন ডক্টর নাদিম স্যার হয়ে একজন আছেন আমার এখানে, তার কাছ থেকে আমি খুব বেশি প্রভাবিত, তার কাছ থেকে আমি এটাই লইছি যে মানে গরিব মানুষের হেল্প করা কিরকম করা লাগে আর একজন ডক্টর হইয়া আমি দেখছি। আর আমিও মানে ইনশাল্লাহ আমি আমার যদি আমি গরিব মানুষের তখন আমি পারি আমার দিক থেকে হেল্প করতাম। আর ভালো মানুষ আমার যেরকম ভালো মানুষ হওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। হিউম্যানিটি ফার্স্ট। হিউম্যানিটি ফার্স্ট, হিউম্যানিটি ফার্স্ট, সার্ভ হিউম্যানিটি আমার যতক্ষণ করা লাগে আমি করবো। আর একজন ভালো মানুষ হিসাবে থাকা ট্রাই করবো, আমার তাহলে এই ছিল আজকের আমাদের হাফিজ হুজাইফা লস্করের সাথে আমাদের সাক্ষাৎকার, এবং আমরা জানতে পারলাম নিশ্চয় এখান থেকে যে একটা অনুপ্রেরণার গল্প, একটা চ্যালেঞ্জ, লাইফে অনেক চ্যালেঞ্জ থাকে, সবকিছুতে চ্যালেঞ্জ থাকে, আপনি পড়াশোনা বলুন, যে কোনো কিছু চলার পথে অনেক চ্যালেঞ্জ থাকে, এবং যদি ইচ্ছা থাকে তাহলে কোনো বাধা বিপত্তি আপনাকে আটকাতে পারবে না, সেটা নিশ্চয় আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখানে একটা জিনিস আপনারা হয়তো জেনেছেন, অবগত আছেন এই আজকের এই সাক্ষাৎকার দেখে, যে ক্লাস 9-এ হাফিজ হুসাইবা লস্করের সায়েন্সে মার্ক ছিল 28। টেকনোলজি পাস করছে। সো মানে 28 মার্ক পাওয়া একজন ছাত্র আজকের দিনে নিট আন্ডার গ্রাজুয়েট 2025 এক্সাম ক্র্যাক করেছে, পাস আউট করেছে। তো এটা বলতে গেলে অসম্ভবের কিছুই নেই দুনিয়াতে, যদি নিজের ভিতরে সেই শক্তি থাকে যে আমি করব এবং দেখাবো, সেই যদি মনোবল থেকে থাকে ভিতরে, তাহলে নিশ্চয় আপনার যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে আপনি নিশ্চয় পৌঁছতে পারবেন। এবং
দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে, নতুন কাহিনী, নতুন গল্প নিয়ে, নতুন মুখ নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।